হয় না সচরাচর। হ্যাঁ এখন হচ্ছে, মানে বিশেষ করে লরিতে ধাক্কা মারছে না, বাইক এসে ধাক্কা মারছে। গরু এত বড় একটা প্রাণী, ওকে যদি না দেখা যায় রাস্তায়, তার মানে সে বাইক কন্ট্রোল করতে জানে না। এটাও একটা মানে এই ছাপড়ির সংখ্যা কি বেড়েছে এখন? অনেক অনেক। মানে প্রথমত ওরা হেলমেট, মানে ওই লাল চুল বোঝে, মানে মাথায় হেলমেট নেই, চুলটা লাল আছে, কানে একটা দুল আছে, পেছনে যে সাউন্ড 100 সিসির বাইকে ওরা যা সাউন্ড বের করে দেবে, তোমার একটা 50 লাখ টাকার বাইকে ওই সাউন্ড বেরোবে না। ওদের যা গতি, আমাদের বনগাঁয় তো পরপর অ্যাক্সিডেন্ট। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টে আজ আবারও আপনাদেরকে স্বাগত। আর আজ বাইক রাইড, আর আজকে আমাদের মধ্যে রয়েছে সায়ন ঘোষ। কয়েক বছর ধরে বাইক রাইড করছে, সেই সঙ্গে স্ট্রিট ফটোগ্রাফার সায়ন ঘোষ। নমস্কার। নমস্কার। যাক, আজকে আমরা সায়নকে পেয়ে বেশ আনন্দবোধ করছি, কারণ ওরা এই মুহূর্তে জুনিয়র জেনারেশন, ফলে ওদের চোখে অনেক স্বপ্ন, অনেক ভাবনা। বাইক রাইড এই শব্দটাই কিন্তু হঠাৎ করে বেশ জনপ্রিয়তার শিখরে। কিছুদিন আগে পর্যন্তও আমাদের জেনারেশন, যাদের বয়স আজকে এইরকম আমাদের মতন ধরুন 50-55 এরকম যাদের, তারাও কিন্তু বাইক রাইডটার সাথে সেইভাবে ঠিক পরিচিত ছিলেন না এই বয়সে। ওদের যেমন এখন এই 22-24 বছর বয়সে ওরা যে বাইক রাইডটা করে বেড়াচ্ছে, এইগুলো ছিল না। তো হঠাৎ করে এই বাইক রাইডটা কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে, এবং এর জন্য কিন্তু বেশ কিছু স্কিল দরকার, দুর্দান্ত সাহস আর অদম্য জেদ দরকার। কি? একদম। বিশেষ করে এখন সবার কাছেই এখন ধারণা, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম খুললেই লাদাখের ভিডিও, পাহাড়ের ভিডিও, সমুদ্রের ভিডিও, ম্যাক্সিমামই সব বাইক নিয়ে যেতেই পছন্দ করে, এবং বাইকেরই ভিডিও। কিন্তু আমার কাছে একটা বাইক থাকলেই কিন্তু আমি হঠাৎ করেই আজকে রাত্রে বা কালকে সকালে আমি বেরোতে পারবো না। তার জন্য কিছু প্রস্তুতি নেওয়াটা দরকার। একদম। আর একটাও ধারণা আছে মানুষের মধ্যে, এই যে যারা বাইক রাইড করে, অনেকেই ভাবে খুব হাই সিসি বা হাই সেগমেন্টের বাইক লাগবে। একদম নয়। আমি 100 সিসির বাইক নিয়েও নর্থ বেঙ্গল গেছি, দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ঘুরেছি। এবং অবশ্যই হাই সিসিটা কেন দরকার, একটু আপগ্রেড দরকার হয়। প্রথমত শেখাটা খুব দরকার। অনেকের স্বপ্ন হতে পারে আমি লাদাখ যাব, ম্যাক্সিমাম মানুষের মানে ইচ্ছে, মানে 8 থেকে 80 এখন অনেক মানুষই চাই মোটামুটি আমি একটু লাদাখ যাব বাইক নিয়ে। কিন্তু পেছনে ভয় থাকে, বাইক নিয়ে যাওয়া কি সম্ভব? সম্ভব। একটু মানে 10% লাগবে মনের জোর, তার সাথে মানে মোটামুটি নিজের লোকালিটি যেই পেরোনো যাবে না, অটোমেটিক মনের জোর আরো বেরিয়ে আসবে। ওটাই একটা বড় বিষয়। কিন্তু সবার প্রথম আমার যেটা দরকার, বাইক নিয়ে একটু বুঝতে হবে। আমি যেখানেই যাই, সেটা দীঘা হোক বা পুরুলিয়া হোক বা লাদাখ হোক, বাইক নিয়ে যাওয়ার আগে আমাদের সবার আগে বুঝতে হবে একটা দায়িত্ব আমাদের কাঁধে কিন্তু আসছে। ঘুরতে যাওয়া আর বাইক রাইড করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। যারা বাইক নিয়ে ঘুরতে যাচ্ছে তারা কিন্তু শুধু ঘুরতে যাচ্ছে না। আমরা যখন ঘুরতে যাই, আমাদের অনেক মাধ্যম আছে, যেরকম ট্রেন আছে, বাস আছে, এমনি গাড়ি আছে, 4 চাকা। পকেটে টাকা থাকলে এগুলো নিয়ে যাওয়াই যায়। বাইকেও টাকা লাগে। একদম। আমি এই কারণে এই বিষয়টা বলছি, আমাদের কি সমস্যাটা হয়, বাইক নিয়ে যখন আমরা যাই তখন কিন্তু আমরা আমাদের নিজেকেই বিশ্বাস করতে হবে, কারণ বাইকটা আমি চালাচ্ছি। একদম। এবং আরো দায়িত্ব বাড়ছে, আমার সামনে দিয়ে গাড়ি আসছে বা পেছন দিক দিয়ে গাড়ি আসছে, সেটাও আমার দায়িত্ব, কখন কি গাড়ি আসছে। আরো একটা দায়িত্ব, বাড়ির লোক টেনশন করছে। প্রত্যেকটা বাড়িতেই মা বাবা ছেলে বউ সবার থাকে মোটামুটি, তারাও কিন্তু টেনশন করে তার ছেলে বা তার স্বামী বাইরে গেছে। একদম স্বাভাবিকভাবেই সেইটা মেনটেন করে বাইক চালানোটা খুব প্রয়োজন। একদম। বাড়ি থেকে যখন একটি বাইক নিয়ে বেরোনো হয়, মানে নিজেকে রক্ষার দায়িত্ব সম্পূর্ণরূপে নিজের। একদম। মানে এখানে অন্য কেউ সিকিউরিটি দেওয়ার নেই। একদম একদম।
হাই রোডে সবাই সবার থেকে এগিয়ে যেতে চায়, একদম। ফলে সেখানে নিজের সিকিউরিটি, পরিবার পথ চেয়ে আছে সেদিককার ভাবনা, পরিবারে কিছু হচ্ছে কিনা সেটার ভাবনা, এগুলি রয়েছে। এত কিছু নিয়ে একজন বাইক রাইডার সে রাস্তায় নামে। আচ্ছা, এই বাইক রাইড হঠাৎ কেন ভাবনা এলো যে বাইক রাইডটা করব? আসলে ছোটবেলা থেকে ঘোড়ার প্রতি একটা টান ছিলই। আর ছোটবেলা থেকেই বাবাকে দেখেছি, যেহেতু বাবা সাংবাদিকতার লাইনে রয়েছে, ওই ছোটবেলা থেকেই আমি যা দেখেছি, বাবা বাইক নিয়েই বিভিন্ন দূর দূরান্তে খবর সংগ্রহের জন্য যেতেন। স্বাভাবিকভাবেই ঘোড়ার পাশাপাশি বাইকেরও একটা নেশা ধরে একদম। এবার সেটা খুব অল্প বয়স থেকেই, মানে আমি 2019 সাল থেকেই মোটামুটি বাইক নিয়ে ঘুরি বিভিন্ন জায়গায়। হয়ে গেল। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘুরেছি। লাদাখ যাওয়া হয়নি, তার কারণ হচ্ছে লাদাখ যেতে গেলে প্রচুর পরিকাঠামো দরকার হয়, নিজের অনেক কিছু অভিজ্ঞতা লাগে। লাদাখ কিন্তু খুব একটা কাছে নয় আমাদের, প্রায় 20,000 ফুট উচ্চতায় লাদাখ। স্বাভাবিকভাবেই অক্সিজেন লেভেল আমাদের এখান থেকে 50% কমে যাচ্ছে, প্রচুর অভিজ্ঞতা লাগে। আমি গতকালই পড়ছিলাম অনেক মানুষের ইচ্ছা লাদাখে যাওয়া বাইক নিয়ে, 50% মানুষ বেনারস থেকে ফিরে চলে আসে। তাহলে কি এই মানুষ, যে মানুষগুলো ফিরে আসছে, তাদের কোথাও গিয়ে বাইক রাইড মানে শেখার আগে করার প্রবণতা আর কি, এখনো বাইকটা সম্পর্কে তাদের ধারণা হয়নি, বা তাদের পরিকাঠামো তৈরি হয়নি, শারীরিক মানসিক বা সামগ্রিক যে পরিকাঠামো সেটা তৈরি হয়নি বলা যেতে পারে তো নাকি? একদম একদম। আমাদের বাইক রাইড করার জন্য যেটা দরকার বা ঘুরতে যাওয়ার জন্য আমাদের যেটা দরকার, এনার্জি আর সেলফ কনফিডেন্স। একদম। আমরা যখন প্রথম দিন বাড়ির থেকে বেরোচ্ছি, সেটা বাইকে হোক যাতে করেই হোক, প্রচুর কনফিডেন্স থাকে, প্রচুর এনার্জি থাকে, সে যেখানেই যায়। আসার সময় কিন্তু সেটা থাকে না। আমাদের কলকাতা থেকে বেনারসের দূরত্ব প্রায় 700 কিলোমিটার, এইটুকু ভালো লাগে যেতে, তারপরে আর শরীর পেরে ওঠে না। আর এটাই স্বাভাবিক, কারণ শরীর ওটা কোনো মেশিন হলে আমি কম্পিউটারে কোডিং করে দিলাম, এত দূর যেতে হবে, 2500-3000 কিলোমিটার চলে যাওয়া যায়। 700 কিলোমিটার যাওয়ার পরে শরীর পারমিট করবে না, এটাই স্বাভাবিক। সেটা 1 লাখ টাকার বাইক হোক বা 50 লাখ টাকার বাইক হোক, এটাই নর্মালি ব্যাপার। একদম, এটাই মূল কারণ। এর সাথেই বাইক নিয়ে বেরোনোর জন্য সবার প্রথমে বাইককে চিনতে হবে, বাইককে বুঝতে হবে। খুব সামান্য জিনিসগুলো যেটা হয়, বাইকের মূল যেটা টায়ার, পিএসআই এর মাত্রা কতটা আছে সেটা বুঝতে হবে। হাওয়াটা কিন্তু একটা ম্যাটার করে যে কোনো রাস্তায়। পাহাড়ে একরকম হাওয়া লাগে এবং সমতলে একটা হাওয়া লাগে। ইভেন সমুদ্রপৃষ্ঠে যদি আমরা কোনো জায়গায় যাই, তখনও আলাদা হাওয়ার বিষয় একটা আছে, সেইটা বুঝতে হবে। এমন কোনো বিষয় না এটা বোঝা। আমরা সবসময় জানি আমাদের সমতল থেকে একটু ওপরে যখন যাই চাপটা বাড়ে, সেক্ষেত্রে পিএসআই এর মাত্রা বেড়ে যায়, সেটা একটু কমিয়ে নিলাম। ওই জন্যই বাইককে বুঝতে হবে। তার সাথে পাঞ্চার কিটটা আমাদের ইউজ করতে হয়। আমি যে কোনো জায়গায় যখন ঘুরতে যাই, খুব কাছেও যদি যাই আমি বাইক রাইডে, আমি পাঞ্চার কিটটা আমার সঙ্গে রাখি, কারণ সব জায়গায় তো কোনো জায়গা নেই যেখানে আমি রিপেয়ার করব আমার বাইক। বিশেষ করে টায়ার যদি লিক হয়ে যায়, গাড়ি চালানো খুব মুশকিল। সেটা টিউবলেস হোক আর টিউবটার তো কোনো গল্পই নেই, গাড়ি ঠেলে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। এখন যদিও টিউবলেস বেরিয়েছে, তাও বাই চান্স এমন ভাবে যদি পাঞ্চার হয়, সেক্ষেত্রে খুব চাপ পড়ে যেতে হয়, মানে রাস্তার মাঝখানে। সেটা একটা বিষয়। এমনি যে এখন ওই টায়ারের ভেতরে কোনো একটা কেমিক্যাল দিয়ে দেওয়া হচ্ছে যে পাঞ্চার হলেও অসুবিধা, এগুলো ব্যবহার করলে একদম একদম ব্যবহার করাই যায়, কিন্তু ওটাতেও বিভিন্ন সমস্যা থাকে। বিশেষ করে আমরা যেখান থেকে হাওয়াটা দিই, ওইখানটাই সমস্যাটা হয়। একবার যদি ওই সমস্যাটা চালু হয় না, ওটা রিপেয়ার করা যায় না, তখন টায়ারটা চেঞ্জ করতে হয়। ওটা একটা বড় সমস্যা। এবার নতুন বাইকের ক্ষেত্রে ওগুলো ইউজ না করাটাই ভালো। মোটামুটি 5-6 বছর হয়ে গেলে, মোটামুটি 15-20 হাজার বাইক যদি চলে যায়, টায়ার তো মোটামুটি 25,000-30 হাজারে চেঞ্জ করা উচিত। সেই সময় ইউজ করা যেতেই পারে। এখন মোটামুটি যে বাইক রাইডের তো একটা নেশা, প্রথমেই বললে তুমি বিষয়টা, যে বাইক রাইড একটা সব ছেলেদের একটা স্বপ্ন থাকে। কারণ বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা অজিত, তিনি বাইক রাইড করেন, আমরা দেখেছি বলতে ছবিতে দেখেছি, বিভিন্ন ম্যাগাজিনে। এবং তিনি অত বড় একজন অভিনেতা যার কোনো ছবি বোধহয় ফ্লপ হয়নি, একদম বলিউডের নয় সাউথ মুভিতে
সাউথ মুভিতে এক হচ্ছে নানা পাটেকর বলিউডে, যার ছবি ফ্লপ হয় না, আরেকদিকে অজিতের ছবি, একদম যার ছবি অজিত কুমারের ছবি কোনোদিনও ফ্লপ হয় না। এত বড় একজন অভিনেতা, তিনি রাস্তার পাশে বসে আছেন, শুয়ে আছেন বাইক দাঁড় করিয়ে রেখে। এই সব দেখার পরে স্বাভাবিক সাধারণ উঠতি ছেলেরা যারা আছে এদের, বা উইতে এখন মেয়েরাও আসছে এখানে, এদের মনে হয় আমরা বাইক রাইড করি। কিন্তু একটা বাইক রাইডের জন্য আমার কী টাইপের প্রপার ওয়েতে আমি বাইক রাইড করব, আমার সিকিউরিটি আমি নেব, আমার একটা বাইক কি বাইক দরকারের জন্য প্রফেশনালি আমি কোথাও বাইক রাইড করতে যাই, এবং আমার তার জন্য আমার পোশাক চাই, আমার কিটস যেগুলি আছে কিটসটা টোটাল কি কি প্রয়োজন হয় এটাই। দেখো, প্রথমত বাইক রাইড করার জন্য ওই অনেকেই ভাবে একটা 20,000 টাকা দামের আমি রাইডিং জ্যাকেট কিনলাম, তার সাথে 10,000 টাকা দামের একটা প্যান্ট, রাইডিং শু আছে প্রায় 5-6 হাজার টাকা দামের, গ্লাভস আছে 3-4 হাজার টাকার, হেলমেট আছে আরো 10,000 টাকার, তাহলে আলটিমেট আর করতে যাওয়া হবে না, ওইগুলো কিনে বাড়িতে বসে থাকতে হবে। পরিষ্কার কথা। সবার প্রথম যেটা দরকার হেলমেট। একটা মিনিমাম ISI মার্ক আছে এরকম একটা হেলমেট লাগবে, নাহলে বাইরে বেরোনো একদম যাবে না। এবং তারপরে যেটা লাগবে অবশ্যই একটা শু, নর্মাল শু আমরা যেগুলো পরি, একটা ঠিকঠাক সোল আছে এরকম একটা শু, তার সাথে একটা গ্লাভস। কারণ শু বলতে আমরা কি স্পোর্টস শু? স্পোর্টস শু টাইপের পরলেই এনাফ, ক্যাজুয়াল নয়, স্পোর্টস শু পরলেই এনাফ। এবং গ্লাভস, গ্লাভসটা এই কারণেই দরকার, মেন তো আমাদের কাজটা করছে মাথা, এবং সেটা হেলমেটে হয়ে গেল, পা গিয়ার শিফটিং বা ব্রেক ওটাও হয়ে গেল, হাত দিয়ে আমরা যখন শটেলটা ধরছি সেই সময় বড্ড হাওয়ার একটা প্রেসার লাগে হাতে, সেইটা কাটানোর জন্য আমাদের দরকার গ্লাভস। এই তিনটে প্রাথমিক পর্যায়ে দরকার। মোটামুটি এখন মার্কেটে 300-400-1000 টাকার মধ্যে খুব ভালো ভালো গ্লাভস পাওয়া যায়, আর হেলমেটও নর্মালি 1500 থেকে 2000 টাকায়। ফুল হেলমেটের কথা বলছি, কোনো হাফ হেলমেট পরে কিন্তু রাইড করা একদম উচিত নয়। এবং স্বাভাবিকভাবেই যদি সম্ভব হয় প্যান্টের এই মুহূর্তে মানে প্রাথমিক স্তরে প্যান্টের দরকার নেই, জিন্সের একটু মোটা কাপড় হলেই। এগুলো অ্যাকচুয়ালি পরি কেন আমরা, অ্যাক্সিডেন্ট হতেই পারে, রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট হতেই পারে, ধরে নিতেই হবে। আমার স্ক্রিনটা মানে যেটা সহ্য করতে পারবে আমার প্যান্টটা সেটা বাঁচিয়ে দেবে, গ্লাভস সেটা বাঁচিয়ে দেবে। তার সাথে এলবো এবং নি গার্ড পাওয়া যায়, সেগুলো কেনা যেতেই পারে প্রাথমিক পর্যায়ে, এগুলো আরামসে ব্যবহার করা যেতে পারে এবং সেগুলো খুব প্রোটেকশন দেয়। একদম একদম, হ্যাঁ, ওগুলো দারুণ প্রোটেকশন দেয়। আমার নিজেরই অ্যাক্সিডেন্ট হয়েছে একবার, আমি নর্থ বেঙ্গল থেকে ফিরছিলাম, সেই সময় যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার, তাতে করে ওগুলোই আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমার কোনো জায়গায় কেটে যায়নি। আর মোটামুটি গাড়ির সেগমেন্টটা কেমন দরকার হয়? গাড়ির সেগমেন্ট দেখো, বিষয়টা হচ্ছে প্রাথমিক স্তরেই কেউ Z900 কিনতে পারবে না 10 লাখ টাকা খরচা করে, এবং সেটা চালানোর ক্ষমতাও সবার থাকে না। একদম, ওই মনের জোরটা খুব দরকার গাড়ির সিসির থেকেও। এবার ওই জন্যেই প্রাথমিক স্তরে কেউ যদি চায় আমি একটা 100 সিসির বাইক নিয়ে ঘুরতে যাব, 100 সিসির বাইক নিয়ে লাদাখ যাচ্ছে মানুষ, বরং আরো ভালো। কারণ দেখো, যত সিসি বাড়ছে না, তত কিন্তু বাইকের একটা ওজনও বাড়ছে, একদম বাইককে সামলানো কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। একদম, সেক্ষেত্রে বাইক সামলানো আগে শিখতে হবে, সেটা 100 সিসি দিয়েই চালু হোক। তারপরে আমি 350 যাব, 250 যাব, কোনো সমস্যা নেই। সবসময় 1000 সিসি আমাদের লাগবে না, একদমই লাগবে না। মানে মূলত এক কথা হচ্ছে গাড়ি যেন আমার কন্ট্রোলে। একদম একদম, গাড়ি কন্ট্রোলে না থাকলে গাড়ি এত দূরে নিয়ে যাবে, ফেরত আসা মুশকিল। মানে সিসিটা বা হাইফাই 10-20 লাখ টাকার গাড়িটা বড় বিষয় নয়, একদম কোনো বিষয়। বিষয় হচ্ছে যে গাড়িটা আমি চালাবো সেটা যেন ফিট থাকে, একদম, এবং সে যেন আমার ফ্রেন্ডলি হয়। একদম, আমি যেমন ভাবে তাকে বলবো সে তেমন চলবে। একদম, এইটা সবার আগে, এটাই সবার আগে দরকার। আর তাছাড়া আমি হেলমেট, তাহলে প্রপার হইতে একটি হেলমেট, সেটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেমন সাধারণ মানুষের একটা বিষয় আছে যে পুলিশ ধরছে তাই আমাকে হেলমেট পরতে হবে। পুলিশের আপনি হেলমেট পরলেন কি না পরলেন এতে পুলিশের কিছু যায় আসে না, কারণ পুলিশ আপনার বন্ধু, পুলিশ আপনাকে সুস্থ থাকতে সহায়তা করে মাত্র। আর হেলমেট না পরলে আপনাকে 1000 টাকা ফাইন করে নিম্নপক্ষে। এটা আপনাকে সাজা দেওয়ার জন্য, আপনাকে ভয় দেওয়ার জন্য। তার কারণ এমন অনেক ঘটনা দেখা গেছে
আমাদের একজন পরিচিত, ও যেমন একদিন পুলিশেই করে, তো ও ভোর রাতবেলা বেরোচ্ছে, কোনো দিন স্কুটি নিয়ে বেরোয়, কোনো দিনই হেলমেট নেয় না। তো সেদিন কি হচ্ছে, প্রচুর ঠান্ডা, ও হেলমেটটা পরেছে, পরে ভোরবেলা গাড়ি চালাচ্ছে। তো কুয়াশার ভেতরে মানে বনগাঁ হাই স্কুলের সামনে এসে, কোর্টের ওই রাস্তা থেকে এসে ও সামনে পোস্টটা পর্যন্ত দেখতে পায়নি, পোস্টে বাড়ি দিয়ে দিয়েছে গাড়িতে, এবং সেই গাড়িতে গিয়ে ছিটকে গিয়ে পোস্টে বাড়ি খেয়েছে, হেলমেটটা ভেঙে গেছে, কিন্তু ছেলেটার কিচ্ছু হয়নি। ও বলছে যে আমি কোনোদিনও হেলমেট পরিনি আজ পর্যন্ত, কারণ আমি নিজে পুলিশে কাজ করি, কে আমায় ধরবে, কিন্তু এদিন বোধ হয় আমার মৃত্যু ছিল না বলেই হেলমেটটা পরেছিলাম। তারপর থেকে আর কোনোদিনও ও কিন্তু হেলমেট খোলেনি, ও যেখানে বাইকে বাজার করতে হলো হেলমেটটা পরে। পুলিশ আপনাকে কিন্তু এই সাপোর্টটা দেয়, এইটা পড়তে আপনাকে বাধ্য করে, তাই আপনি হেলমেট নেই বলে পুলিশ ধরলে আপনি গালাগাল দেন, আর পুলিশ কেন ধরছে, ঠিক আছে, ফোন করে আপনি অমুক দাদা, অমুক নেতা, অমুক সাংবাদিককে ফোন করছেন, তারা লজ্জায় পড়ে, এটা করবেন না, হেলমেটটা রাখুন। কি বলছেন? একদম একদম, হেলমেটটা মাস্ট, হেলমেট রাখতেই হবে। আমার জুতোটা রাইডিং এর সময় পরলাম, এমনি লোকাল মার্কেটে আমি যাওয়ার জন্য জুতো পরলাম না, ঠিক আছে, কিন্তু হেলমেটটা সবসময় পরতে হবে। আমি বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে গেলেও হেলমেটটা মাস্ট পরতেই হবে, পরতেই হবে। তাহলে হেলমেট নিজের জন্য পরুন, একদম, পুলিশের হাত থেকে বাঁচার জন্য নয়, নাকি? আর আগে ছিল 100 টাকা, এখন কিন্তু 1000 টাকা। হ্যাঁ, এবং এখন একটা নতুন হয়েছে, হেলমেট না পরলে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ একদম, আরো সমস্যা। হ্যাঁ, তো তাহলে আমাদের মোটামুটি রাইড করতে গেলে এই বিষয়গুলোর উপরে, এইবার গাড়ির পেপারস, এই পেপার সম্বন্ধে গাড়ির কি কি মানে বাস্তবিক কতটা? এখন হার্ড কপি কিছুতে লাগে না, মূল গাড়ির পেপার বলতে আরসি কপি, ইন্স্যুরেন্স কপি, এবং আরেকটা যেটা পলিউশন, লোকে ভাবে পলিউশনটা কিছু না, বর্তমানে যে সরকার যেটা করেছে, পলিউশন না থাকলে 25,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। একদম 25,000 টাকা, মানে পলিউশন করতে খরচা হয় 90 টাকা 1 বছরের জন্য। 90 হয়েছে, হ্যাঁ, আগে 75 ছিল, এখন 90 হয়েছে। 25,000 টাকা কিন্তু দিতে হবে। এখন পুলিশের সাথে সেই হাতে পায়ে ধরে, ওটা একটা লজ্জার বিষয়, তার থেকে 90 টাকা খরচা করাই যায়। এবং ওটা শুধু সম্মানের জন্য না, ওটা আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য পলিউশনটা অবশ্যই করা উচিত। মূলত এই 3টে পেপার লাগে, এবং যে চালাচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স, কোনোটারই হার্ড কপি প্রয়োজন হয় না। ডিজি লকার আছে, ওখানে সেভ করে রাখলে কোনো সমস্যা হয় না। আমাদের বেঙ্গল সরকারের এম পরিবহন, একদম এম পরিবহন আছে, সেখানে সবটাই পাওয়া যায়, একদম কোনো সমস্যার বিষয় নেই। একদম, মানে এখন কোথাও যদি ট্রাফিক সার্জেন্ট যদি গাড়ি করে, আগের মতন এত সময় কাগজ নিয়ে হাঁটাহাঁটি এগুলির পর্ব শেষ হয়ে গেছে। তাহলে মোটামুটি রাইড করতে গেলে আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এবারে এই যে বিগত 5 বছর রাইডের সাথে রয়েছে, ফটোগ্রাফি করছো, বিশেষ অভিজ্ঞতা রাস্তায় কেমন? বিভিন্ন জায়গা, উত্তরবঙ্গ গেছো, ধরো উত্তরবঙ্গ গেলে তুমি কোন সময়টা বাইক চালাতে বেশি পছন্দ করো, বা এই যে রাইডের সময় যে রাস্তার অভিজ্ঞতা, একটু দর্শকদের সাথে শেয়ার হোক। বিষয়টা হচ্ছে, এক একজনের বডির সাথে তো এক একটা আবহাওয়া দরকার হয়। অনেকেই মনে করে কোন সময় আমরা বাইক নিয়ে বেরোবো যে কোনো রাইডের জন্য, হয় রাত্রিবেলা নয় সকালবেলা। এমনি এছাড়া এই যে শীত, গ্রীষ্ম, বর্ষা, এই 3টেই তো মূলত ঋতু আমাদের। কোন সময়টা বাইক নিয়ে যাওয়ার জন্য উত্তম? 3টে সময়ই ইচ্ছে হলেই বাইক নিয়ে যাওয়া যায়, তার জন্য যেটা পরিকল্পনাটা লাগবে সেটা তো লাগবেই। মানে বাঙালি তো পায়ের তলায় সরষে, একদম একদম সেরকমই। যেরকম লাদাখ যাওয়ার জন্য একটা সময় থাকে, জানুয়ারি মাসে লাদাখ কেউ যেতে পারবে না, কারণ প্রায় 40 ফুটের একটা বরফ দিয়ে আস্তরণ থাকে, কেউ যেতেই পারবে না। স্বাভাবিকভাবেই যখন লাদাখে যাওয়ার পরিকল্পনা কেউ করে, জুন থেকে সেপ্টেম্বর এই কটা মাসের মধ্যেই কেউ যায়, নহলে যেতে পারবে না কেউ। এবং পাহাড়ে, বিশেষ করে পাহাড়ের আবহাওয়া কেউ কিছু বলতে পারবে না। 5 মিনিট আগে যদি ঠান্ডা লাগে, 10 মিনিট পরে বৃষ্টি হচ্ছে, এরকম আবহাওয়া। দার্জিলিং বা সিকিমের সাইডে অনেক জায়গা আছে যেখানে, দার্জিলিংয়ে বিশেষ করে কোনো রকম পারমিট লাগে না। সিকিমে যেতে গেলে কিছু জায়গায়, বর্ডার যে এলাকাগুলো, ওখানে পারমিট লাগে।
আমি 3 বছর ধরে প্ল্যান করছি সিকিমের গুরুদংমার লেক বলে একটা জায়গা আছে, ওখানে যাওয়ার, যেতে পারছি না। যতবারই পরিকল্পনা করছি, সাজাচ্ছি রুট ম্যাপ, ততবারই ওখানে বিভিন্ন প্রবলেমের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এই রুট ম্যাপ সাজানোটা এটা একটু ক্লিয়ার, কতটা আমরা যখন রাস্তায় বেরোচ্ছি তখন গুগল ম্যাপ তো আছেই, এবং আরো বিভিন্ন ম্যাপ আছে, সেখান থেকে ম্যাপ দেখবো, আরামসে চলে যাবো, এটা থাকেই আমাদের পরিকল্পনা। অনেক সময় মোবাইল খারাপ হয়ে যেতে পারে। সব থেকে বড় যে সমস্যা, নেটওয়ার্ক থাকে না, অনেক জায়গায় থাকে না, আরো সমস্যা। এবং আমরা যখন অনলাইনের মাধ্যমে ম্যাপটা সেট করে যাচ্ছি তখন বিভিন্ন সময় রাস্তা এদিক ওদিক হয়ে যায়। এই কিছুদিন আগেই উত্তরপ্রদেশে 4টে বন্ধু বেরিয়েছিল রাত্রিবেলায়, ম্যাপ দেখে যাচ্ছিল, ওখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা ভাঙা, গাড়ি পড়ে গেছে এবং স্পট ডেট। একটা অল্টোতে করে যাচ্ছিল 4টে বন্ধু, একদম মানে ম্যাপে দেখাচ্ছে ওই রোডটা খোলা আছে, যদিও রোডের একদম সামনে ওখানে যাওয়া নিষেধ ছিল, কিন্তু বন্ধু বান্ধব যা হয় আর কি, ম্যাপে যখন দেখাচ্ছে আমি যাই, মাঝখান থেকে ভাঙা ছিল। মানে উত্তরপ্রদেশে যে ভূমিকম্পটা হয়েছিল সেই সময় ভেঙে গেছিল ওটা, ওই জন্যই। এবার ম্যাপে তো ওটা সেট হয়নি, ওই ম্যাপ দেখে যেতে গিয়েই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওই জন্যই আমি পরিকল্পনাটা আগে থেকে করার কথা, এই কারণেই বলছি ম্যাপিংটা বাড়ি থেকে করে যাওয়া ভালো। আমি যদি কলকাতা থেকে বেরোই বা বনগাঁ থেকে বেরোই, আমি তো এক জায়গায় গিয়ে স্টে করব, আমি তো 700-800 কিলোমিটার একভাবে চালাবো না। সবসময় মেনটেন করা উচিত 100 কিলোমিটার, তারপরে আমি রেস্ট করব কোথাও একটা, এরম করে জায়গা ভাগ করে নিলে সুবিধা হয়। টাইম ম্যানেজমেন্টটা খুব দরকার, কারণ একটা রাইড কতক্ষণ মানুষ চালাতে পারবে একভাবে বাইক? 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, তারপরে কিন্তু শরীর পারমিট করবে না। এবার স্বাভাবিকভাবেই যদি রুট ম্যাপটা আগের থেকে আমরা করে নিই, মিনিমাম 70-100 কিলোমিটার অন্তর অন্তর গ্যাপ দিয়ে একটা, সে আমি দাঁড়াই আর না দাঁড়াই, রুট ম্যাপটা করা থাকলে আমার জায়গা নিয়ে সমস্যা হবে না এবং গুগল ম্যাপ দেখার খুব একটা প্রয়োজন পড়বে না। আমি যদি এলাকার নামটা মূলত জানি, আমি শুনে শুনে চলে যেতে পারবো। এইটার জন্যই মূলত রুট ম্যাপটা করা খুব দরকার। যে কোনো রাইডে, সে যত কাছেই হোক, একটা রুট ম্যাপ দরকার অবশ্যই। রুট ম্যাপ একটা জরুরি জিনিস। সেই সঙ্গে বাইক চালানোর সময় আমরা দেখি এই মুহূর্তে ফেসবুক, ইউটিউবে বিভিন্ন জায়গায় 6 ঘন্টায় এত কিলোমিটার চালালাম, আমি নৈনিতাল থেকে 7 ঘন্টায় কলকাতায়। এটা কতটা সঙ্গত আর কতটা যুক্তিযুক্ত এটা, এই প্রতিযোগিতা? আজকের পডকাস্টটা যেটা নিয়ে শুরু হয়েছিল আর কি, মানে পুরোটাই তো সোশ্যাল মিডিয়ার যুগ এখন। হ্যাঁ, একদম। এবার বাইক রাইডিং এর পাশাপাশি এখন অনেকেরই এটা ইনকাম সোর্স হয়ে যাচ্ছে, একদম, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, সেখানে ভিডিও বানানো। হ্যাঁ, ভিডিও বানানো, এখন যেটা মোটো ভ্লগ বলে। এবার ওই মোটো ভ্লগের চক্করে এবং ভিউয়ার্স পাওয়ার চক্করে 1 ঘন্টায় 200 কিলোমিটার এটা চলছে। সান্দাকফু থেকে ফেরার সময় আমার খুব পরিচিত একজনা অ্যাক্সিডেন্ট করে। এরকম প্রচুর ঘটনা ঘটছে, মানে শুধুমাত্র ভিউয়ার্সের জন্য কিন্তু এটা কেউ বলে দেয়নি, বাড়ি থেকেও বলে দেয়নি যে 2 ঘন্টায় তোমাকে ফিরতে হবে বাড়িতে, বা 10 ঘন্টায় তোমাকে 1500 কিলোমিটার কভার করতে হবে। এটা হচ্ছে, মানে আমি ধরো বনগাঁ থেকে যাচ্ছি সান্দাকফুতে ঘুরতে, প্রায় 1200-1300 কিলোমিটার, আমার দেরি হতেই পারে। একটা দিন যদি আমি রেস্ট করি মাঝখানে এই পুরো রুটে, কোনো তো সমস্যা নেই তাতে। আমি 4 দিনের যখন ছুটি করছি, একদিন আরো ম্যানেজ করা যাবে। লাইফ টাইম রেস্ট করার থেকে একদিন রেস্ট করাটা অনেক বেশি। একদম। আমার এই কারণেই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই ভুলটাই করেছিলাম, সেটাই আমি বলছি। তো এইটা খুব দরকার, ওই ভিউয়ার্সের চক্করে না পড়ে। কারণ দেখো, আজকে আমি ধরো এরকম একটা ভিডিও পোস্ট করছি যে আমি নর্থ বেঙ্গল থেকে বনগাঁয় ফিরলাম 5 ঘন্টায়, প্রায় 700 কিলোমিটার, আমি 5 ঘন্টায় আসলাম। আসা যায় না তা না। এবার আমারটা দেখে কেউ ইন্সপায়ার হয়ে সেও করতে গেল, একদম, সে তো রেকর্ড ব্রেক করবে, রেকর্ড ব্রেক করতে চাইবে, একদম, তখনই অ্যাক্সিডেন্টটা হবে। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, প্রথমবার যখন নর্থ বেঙ্গলে যাই 2021 সালে, আমার একটা 110 সিসির বাইক ছিল, সেটা নিয়ে গেছিলাম। প্রচণ্ড বৃষ্টির সময় গেছিলাম, এই শীত গ্রীষ্ম বর্ষার যেটা বলছিলে তুমি, বর্ষার সময়তেই গেছিলাম।
যাওয়া সমস্যা হয়নি, কারণ যাওয়ার সময় প্রচুর এনার্জি থাকে আমাদের, আসার সময় কিন্তু এনার্জি লস হয়। এবার আসার সময় আমরা মানে আমি গেছিলাম এবং আমার সাথে একজন ছিল পিলিয়ন হিসাবে, একটা বাইকেই গেছিলাম। এবং সব থেকে বড় কথা, আমি পেছনে বসতে পারি না, কারণ সেই ভরসা পাই না কাউকে। আমি নিজেই চালাই, যেখানেই যাই, যত দূরেই যাই। আমি বেনারস থেকে আসলাম, তাও আমি উত্তরাখণ্ড থেকে আসলাম, তাও একাই চালিয়েছি। এবার আমরা যখন নর্থ বেঙ্গল অর্থাৎ দার্জিলিং থেকে ফিরছি, নর্থ বেঙ্গলের মোটামুটি এনার্জি প্রচুর, ফেরার সময়ও এনার্জি ছিল, কারণ অনেক কিছু ঘুরবো আমরা ভোর 6টায় বেরোই দার্জিলিং থেকে। ফিরে আসার সময় আমরা পশুপতি মার্কেট ঘুরি এবং তার সাথে মিরিক ঘুরি। ওই সব ঘোরা দিয়েই, এবং আসার সময়ের কোনো রুটম্যাপ নেই, তো আমরা তো ঘুরে নিয়েছি। আমরা যাওয়ার সময় রুটম্যাপ করি, আসার সময় কোনো পরিকল্পনা করি না। প্রচুর সময় আছে, আমরা এরাম এরাম করে চলে যাব, কিচ্ছু ভাবি না কেমন কি হবে। কিন্তু এটা সব থেকে বড় ভুল, এটাও করাটা উচিত। মানে এন্ডিং পয়েন্টটারও একটা, বাড়ি থেকে বেরোচ্ছ যখন তোমার যখন প্ল্যানিং দরকার, বাড়িতে ফিরছো এটাও প্ল্যানিং হওয়া দরকার। এন্ডিং পয়েন্টটা মনে মাথায় রাখতে হবে, একদম এইটা মাথায় রাখতেই হবে। কারণ তোমার বুঝতে হবে তোমার শরীর তো 10-12 ঘন্টার বেশি পারমিট করবে না, না করাই স্বাভাবিক। একদম। এবার আমরা মিরিক থেকে যখন ফিরছি তখন প্রায় 5টা বাজে। এবার মিরিকের থেকে শিলিগুড়ি বেশি একটা দূর নয়, মোটামুটি আরো ঘন্টা 2 লেগেছিল আসতে। এবার তখন প্রায় বাজে 7টা, সন্ধ্যে 7টা। আর কি হবে, বা শিলিগুড়িতে আর স্টে করব না, প্রয়োজন পড়লে মালদাতে গিয়ে স্টে করব। ওখান থেকে মালদা আরো 200 কিলোমিটার। রাত 11টার সময় আমরা মালদায় আসি, তখন মাঝখানে আরো 2-4 বার দাঁড়িয়েছিলাম, আস্তে আস্তে এনার্জিটা কমছে আর কি। রাত 11টার সময় প্রায় আমরা মালদা ক্রস করছি। তখন মোটামুটি মালদার কি হয়, মালদার যে আমাদের বাইপাসটা আছে, বাইপাসের উপরে খুব একটা হোটেল নেই, সব ভেতরে। এবার ভেতর দিয়ে তো আমরা আসছি না, যেহেতু প্রপার রাস্তাতে আসছি, অন্ধকার হয়ে আসছে মোটামুটি, খুব যে হোটেল আছে তাও নয়। এবার ওখানে একটা ধাবা ছিল, ওই ধাবাতে দাঁড়ালাম, কেউ নেই, মানে শূন্য একেবারে। সেই সময় একেবারে শূন্য, বৃষ্টি হচ্ছে বাইরে, লোকজনও একটু অদ্ভুত টাইপের। যাই হোক, মোটামুটি রাত্রিরে ডিনারটাও সারা হলো ওখানে। ওখানে হোটেলের ব্যাপারে কথা বললাম, তো একটু অদ্ভুত কিছু কথা শুনলাম ওদের, যেরকম বাইক সেরকম বাইরে রাখার ব্যবস্থা, বাইকের কোনো সিকিউরিটি পাবো না, তার সাথে সাথে নিজেদের কতটা সিকিউরিটি থাকবে তার ঠিক নেই। আর হোটেলটা একেবারে ভাঙাচোরা টাইপের, মানে পোড়ো বাড়ি টাইপের যেরকম হোটেলটা হয়, রাস্তার উপরে একটা বড় হোটেল। তো আমরা ঠিক করলাম সেখানেও দাঁড়াবো না, আমরা ফিরবো, ডিরেক্ট ফিরবো যত রাতই হোক। ভোর প্রায় 6টা বাজে আমরা তখন বহরমপুর চলে আসলাম। তখন ঘুম পাওয়া শুরু হলো, অনেকক্ষণ গাড়ি চালিয়ে ফিরেছি। গত দিন ভোর 6টার থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত বহরমপুর চলে এসেছি। মানে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা থেকে, হ্যাঁ সকাল 6টায় বেরোনো হয়েছে। সকাল 6টায় আমরা দার্জিলিং থেকে বেরিয়েছিলাম এবং পরের দিন ভোর 6টার সময় আমরা চলে এসেছি। প্রায় 24 ঘন্টা আমরা বাইক চালিয়ে ফেলেছি। এবার নিজেদের মধ্যে তো একটু অস্থিরতা হচ্ছে, শরীরটাও আর পেরে উঠছে না। এবার ওখানে আর আমাদের বনগাঁ শহর থেকে বহরমপুর বেশি দূর না, 150-200 কিলোমিটার। স্বাভাবিকভাবে ওখানে কোনো একটা রুম নিয়ে থাকাটা বোকামো, এটাই মাথায় চলছে, কিন্তু শরীর পারমিট করছে না এটা ভাবছি না, এটা আমার প্রথমবার। এবার কি করলাম, ওখানে সকালবেলায় এক জায়গায় দাঁড়িয়ে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ বলতে সকালবেলায় তো হোটেল খোলেনি, আমাদের দাঁড়াতে হয়েছিল পেট্রোল পাম্পে। ওখানে দাঁড়িয়ে একটু রেস্ট করলাম, ফ্রেশ হলাম, মোটামুটি ফ্রেশ হয়ে বাইক চালানো শুরু করলাম। আমাদের যে বেলডাঙা, ওই বেলডাঙা মানে বহরমপুর থেকে বনগাঁর দিকে আসতে যে বেলডাঙাটা পড়ে, রাস্তাগুলো ছোট, ওখানে বড় রাস্তা নয়। এখন তো একটু বড় হয়েছে, তখনও ভালোই ছোট ছিল। হঠাৎ করে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল নেই। এর আগে অনেকবারই আমার চোখ লেগে আসছে, আমি বুঝতে পারছি চোখ লেগে আসছে, কিন্তু আমি দাঁড়াইনি। হঠাৎ করে যখন আমার চোখ লেগে গেছে, ঠিক তারপরে আওয়াজ, আমিও পড়ে গেছি, আমার পেছনে যে ছিল সেও পড়ে গেছে, বাইক তো পড়ে গেছেই। আমি যেখানে পড়লাম পুরো একটা খোয়ার গাদা, এবং তার পাশেই আমাদের যে বেল গাছ হয় না,
কাটা যে বেল গাছ, ওই বেল গাছ ছিল, মানে কেটে রেখে দিয়েছে। আমার থেকে হয়তো 1 ফুট কিংবা 2 ফুট দূরে, আরেকটু জোরে যদি আমাদের স্পিড থাকতো ওর কাটার মধ্যে গিয়েই পড়তাম। আমার একটু পায়ে লেগেছিল, আমার হাতে এক জায়গায় একটু কেটে গেছিল, এছাড়া কিচ্ছু হয়নি। কিন্তু এই কিছু হয়নি বলে এর পরের বার আমি এই ভুলটা আমি আর করিনি। 30 ঘন্টা গাড়ি চালানো এটা নট আ জোক, এটা নিজের সাথে ছেলে খেলা করাটা উচিত নয় একদম। এবং কিছু হয়নি তারও একটা কারণ আছে। আমার সেই সময় কোনো রাইডিং জ্যাকেট ছিল না, আমার নর্মাল হাতে গার্ড ছিল এবং পায়ে গার্ড ছিল, জুতো পরা ছিল, গ্লাভস তো ছিল। ওই জন্য আমার সামান্য 2-1 জায়গায় খুব অল্প, এবার ওগুলো যদি না থাকতো আরো হয়তো ক্ষতি হয়ে যেত। গাড়িটা যদিও মেনটেন ছিল তবুও ক্ষতি কিন্তু ভালোই হতো। সামনে দিয়ে আর একটা লরি আসতেই পারতো, কারণ ওটা ওয়ান ওয়ে রাস্তা, যখন তখন একটা ঘটনা হতেই পারত। তো ওই ভুলটা দিয়ে অনেক শিক্ষা হয়েছে। আর মোটামুটি 30 ঘন্টা তো অনেক দূর, লোকে যেটা ওই 600 কিলোমিটার 4 ঘন্টায় কমপ্লিট করার ভিডিও পোস্ট করে, আমিও পোস্ট করেছিলাম একটা, 30 ঘন্টায় আসলাম নর্থ বেঙ্গল থেকে। হাসিরই বিষয় 30 ঘন্টা কেন লাগবে? 30 ঘন্টায় 700-800 কিলোমিটার বাইক চালায় কেউ। এবার ওই যে স্কুটিতে আসা সম্ভব, হ্যাঁ ওই যে বিষয়টা হচ্ছে বিগিনার, কিছুই বুঝতাম না সেভাবে। আর নর্থ বেঙ্গল ফার্স্ট টাইম গেছি, পাহাড় যা দেখেছি মন জুড়িয়ে গেছে আর কি, অনেক দিন পরে গেছি। এটাই একটা ভুল, এই ভুলের থেকে কিন্তু শিক্ষা নিয়ে আমি পরের গুলো অনেক সতর্কভাবে যাওয়া চালু করেছি। তাহলে তো এক কথায় বলা যায় যারা লিখছে যে আমি 5 ঘন্টা করছি, তারা রীতিমতন বলা যেতে পারে একটা ক্রাইম করছে। হ্যাঁ, মানে আরেকজনকে উৎসাহিত করছে। হ্যাঁ একদম একদম একদম, আরেকজনকে এই করতে, মানে আরেকটা দুর্ঘটনা ঘটানোর জন্য উৎসাহ দিচ্ছে তারা। এই আমরা যে ধূমপানের বা মদ্যপানের ভিডিওগুলো, অ্যাডগুলো দেখি না, সবার শেষে লিখে দেয় হানিকারক। ওরা কিন্তু কেউ হানিকারক বিষয়টা লেখে না। ওই মানুষ দেখছে 1000 কিলোমিটার 4 ঘন্টায় আসা যায়, তার মানে আমি আসতে পারবো, খুব বেশি হলে 5 ঘন্টা লাগবে, আসা যায় না। এবার কি হচ্ছে, আরেকজন তো নতুন যে রাইডার, সে তো চাইছে ওটাকে ব্রেক করতে। একদম একদম, উনি যদি 5 ঘন্টায় আসে, আমি 4.5 ঘন্টায় আসবো, একদম। ফলে একটা দুর্ঘটনা ঘটছে। একদম। আমাদের কলকাতা শহর থেকে দিল্লির ডিস্টেন্স প্রায় 1500-1600 কিলোমিটার। 1 মাসও হয়নি, কিছুদিন আগে আমাদের খুব পরিচিত একজনকে হারিয়েছি। সে দিল্লি থেকে কলকাতা ফিরছিল একদিনে, প্রায় 10-12 ঘন্টায় কলকাতার খুব কাছে এসে অ্যাক্সিডেন্ট করে এবং স্পট ডেড। এই যে দুর্ঘটনাগুলো সবই প্রায় কিন্তু বাড়ির কাছাকাছি এসে গেছে। মানে কি, তখন গাড়ির গতি আর ব্রেনের গতি অনেকটা গাড়ির কাছে বেড়ে যায় আর কি, নাকি? একদমই তাই। ব্রেনের গতি অনেক বেড়ে যায় গাড়ির গতির থেকে। ব্রেন এবং গাড়ির গতির সমতা রেখে চলাটাই সঠিক। নিশ্চয়ই, একদম। আর এই যে মোটামুটি রাস্তায় যে গাড়ি চালানো হয়, গতিবেগটা কেমন থাকে সর্বোচ্চ? বিভিন্ন রাস্তায় কিন্তু বিভিন্ন লিমিট বেঁধে দেওয়া থাকে, আমরা অনেকেই খেয়াল করি না। কোনো রাস্তায় 20 আছে, কোনো রাস্তায় 40 আছে এবং কোনো রাস্তায় 100 আছে। সেটা আমার মনে হয় দেখে চালানোটাই উচিত, কারণ ওটা পুলিশের জন্য কিন্তু একদমই নয়। ট্রাফিক আইন যতটা ব্রেক করা সম্ভব মানুষ সেটাই করে, এবং বাইক রাইডিংয়ের ক্ষেত্রে এটাই সব থেকে বড় ভুল। 20 কিলোমিটার যেখানে লিমিট বেঁধে দেওয়া, ওই রাস্তাটা কিন্তু ওরম ভাবেই কিছু একটা আছে, কারণ কোনো একটা কিছু আছে, হয়তো প্রচুর লোকালিটি আছে ওই জন্য হতে পারে, বা কুকুর গরু ছাগল তো থাকেই সেসব এলাকায় সমস্যা, সেসব এলাকার জন্যও থাকতে পারে। সেইটা অবশ্যই মেনে চলা উচিত। আমরা যখন উত্তরাখণ্ড থেকে ফিরছিলাম এই মাসখানেক আগেই, আমরা একটা এক্সপ্রেসওয়ে ধরেছিলাম, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। 270 কিলোমিটারের একটা রাস্তা, তুমি চাইলেই ওই রাস্তায় যে কোনো সেখান দিয়ে বেরোতে পারবে না। 100 কিলোমিটার, প্রায় 90 কিলোমিটার অন্তর অন্তর পেট্রোল পাম্প, আর ওর সাথেই বিভিন্ন টিফিন করার জন্য হোটেল। এছাড়া কোনো রাস্তায় কোনো লোক নেই, গাড়ি চলছে 100-তে। ওই রাস্তার অদ্ভুত একটা গতিবেগ বেঁধে দেওয়া, 100, ওপরেও যেতে পারবে না, নিচেও আসতে পারবে না। তার কারণ হচ্ছে এতটা বড় রাস্তা, প্রায় 6 লেনের রাস্তা,
কোনো রাস্তায় মানে কোনো গাড়ির জ্যাম তো কোনো কথাই নেই, এবং তুমি গাড়ি দাঁড় করাতে পারবে না। তোমার যদি হেলথ ইস্যু না হয় তুমি ওই এক্সপ্রেসওয়েতে গাড়ি দাঁড় করাতে পারবে না। আর আমাদের খুব কাছেই এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, যেখানে টোল দিতে হবে বাইকে। আমাদের ন্যাচারালি টোলে আমাদের বাইকারদের অন্তত টাকা খরচা হয় না, কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বা যে কোনো এক্সপ্রেসওয়ে যেগুলো হয় সেখানে বাইকদেরও টোল দিতে হয়। এবার বিভিন্ন গেট আছে, আমরা যেরকম রাস্তা দিয়ে যাচ্ছি টোলের যে রাস্তাটা হাইওয়ে যেটা হয়, সেখানে যেরকম টোল গেটেই টাকা দিতে হয় বা টোল ট্যাক্স যাকে বলি আমরা, সেটা দিতে হয়। এক্সপ্রেসওয়েতে কিন্তু সেটা না, তুমি যে গেট দিয়ে এন্ট্রি করছো সেখান থেকে তোমার গাড়ির নাম্বার এন্ট্রি হয়ে গেল, এবং যে গেট থেকে তুমি বেরোচ্ছ সেই গেটেই তোমাকে পেমেন্ট করতে হবে। তোমার যেটুকু টোল ট্যাক্স হবে সেইটুকু টাকাই নেবে, মোটামুটি পার কিলোমিটারে 1.5 টাকা 2 টাকা সামথিং করে নেয় এক্সপ্রেসওয়েতে। এবার ওইটাই লিমিটটা ওভাবেই বেঁধে দেওয়া, সরকার থেকে বিভিন্ন পর্যবেক্ষণ করেই ওই টোল লিমিটটা বেঁধে দেওয়া হয় যাতে মানুষের বিপদটা না হয়। আমরা যখন বাইক চালাচ্ছি অনেকেই ভাবে না সামনে থেকে কি আসছে বা সাইড দিয়ে কি যাচ্ছে। ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় যেতে গেলে মানুষের থেকেও বেশি কুকুরের জন্য। হঠাৎ করেই কুকুর চলে আসে একদম, এবং কুকুর যদি সামনে চলে আসে 90% কুকুরের কিচ্ছু হয় না, যে বাইক চালায় তারই ক্ষতি হয়। তার কারণ কুকুরের শরীরটা এমনভাবে ফ্লেক্সিবল, ও গাড়ির একদম ইঞ্জিনের নিচে গিয়ে ও চুপচাপ থেকে যায়, ম্যাক্সিমাম সময় কিচ্ছু হয় না। মেন সমস্যাটাই হয় আরোহীর। এবার ওই জন্যেই ওটা একটু মেনটেন করা ভালো, যেখানে 20 বলছে 20তেই চালাও, যেখানে 100 বলছে 100তেই চালাও। 100তে না চালাতে পারলে তুমি 80তে চালাও, কোনো সমস্যা নেই, কিন্তু লিমিট ক্রস করাটাই করো না, ব্রেক করো না, একদম ট্রাফিক নিয়মটাকে ব্রেক করো, যে কোনো ট্রাফিক আইনগুলো মানতেই হবে। এবার এই যে রাত্রেবেলাটা চলাফেরা করা, কোন সময়টাকে চলার জন্য সঠিক রাস্তায়? বিষয়টা হচ্ছে অনেকের মধ্যে এই বিষয়টা থাকে, আমি সকালবেলায় বেরোলে হয়তো আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না বা কোনো সমস্যা হবে না, আমি রাত্রিবেলায় গাড়ি নিয়ে বেরোলেই হয়তো সমস্যাগুলো হবে। এটা দুটো দিক আছে। প্রথমটা হচ্ছে সকালবেলায় আমাদের ভিজিবিলিটি অনেকটা বেশি থাকে, ঠিক আছে, এবং রাত্রিবেলায় আমাদের ভিজিবিলিটি একটু কমে যায় কারণ আলো কম থাকে। এটার জন্য সকাল বেস্ট। কিন্তু উল্টো সাইডটা হচ্ছে রাত্রিবেলায় ট্রাফিক কম থাকে। সব থেকে যে মেন সমস্যা, লোকালিটির যে মানুষগুলো থাকে, গরু ছাগল পশু যারা থাকে মোটামুটি, এবং কুকুর বিড়ালও রাস্তাঘাটে কম চলে। রাত্রিবেলায় শুধুমাত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে লরি, এছাড়া খুব একটা গাড়ি চলে না, কোনো 4 চাকাও খুব একটা চলে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাস্তা ফাঁকা থাকে, পুলিশের ঝামেলাও কম থাকে। অনেক জায়গায় কি হয়, পুলিশ আমাদের প্রচুর সহযোগিতা করে, সেটা নিয়ে কোনো কথা নেই। মানে আমি আমাদের লোকালিটির বাইরের থেকে শুরু করে আমি যদি একদম উত্তরাখণ্ডের শেষ সীমানায় চলে যাই, পুলিশ খুব সহযোগিতা করে রাস্তায় বেরোলে। সেখানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের নাম করে সমস্যাও করে। সেটার থেকে এখন একটা রাইডার যাচ্ছে, রাইডারদের লাগেজ থাকে অনেক, কারণ তার তো ভালো করে বেঁধে নিয়ে যেতে হবে। এবার কোনো নাকা চেকিংয়ে পুলিশ যদি বলে রাইডিং ব্যাগগুলো খুলতে, মিনিমাম 2 থেকে 3 ঘন্টার সমস্যা। ওইগুলো আবার খুলে আবার প্যাক করা, এনার্জি ওখানে অনেকটাই চলে যায়। এবার ওই জন্যই রাত্রিবেলায় এই সমস্যাগুলো খুব কম থাকে। ওই জন্য আমি মূলত ম্যাক্সিমাম সময় যখন রাইডে বেরোই তখন আমি রাত্রিবেলাতেই বেরোই। রাত্রিবেলাতে বেরোলে কি হয়, আমি সকালের মধ্যে পৌঁছে যাচ্ছি আমি যেখানে যাওয়ার জন্য বেরোই, এবং রেস্টও হয়ে যায়। তারপরে আমি হোটেলে গিয়ে মোটামুটি রেস্ট নিয়ে নিই। আমি চেষ্টা করি মোটামুটি 10 থেকে 15 ঘন্টার বেশি যাতে গাড়ি না চালাতে হয় যে কোনো জায়গায়। এবার টানা তো সম্ভব না, মোটামুটি আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর আমাকে দাঁড়াতেই হবে, একটু রেস্ট নিতেই হবে, কারণ শরীর পারমিট করবে তারপরেই তো গাড়ি চালাতে হবে। আমি শরীরকে যখন কষ্ট দেব তখন কোনো না কোনোভাবে সেই অ্যাক্সিডেন্টটার দিকেই এগোতে হবে। হ্যাঁ, ওইটা খুব বড় একটা সমস্যা। ওই জন্য মূলত রাত এবং দিনের মধ্যে পার্থক্য এটাই, যার মনে হবে একটু ভিজিবিলিটি বেশি দরকার তাদের জন্য সকাল বেস্ট, এবং ভিজিবিলিটি রাত্রিবেলায় কম মানে কি
এখন যেরকম ফগ লাইট লাগানো যায় গাড়িতে, এবার এই ফগ লাইট যেন অপর দিক দিয়ে যে গাড়িটা আসছে তাদের আবার সমস্যার কারণ না হয় সেটাও দেখতে হবে। এখন যেরকম বাইকার তো এখন সবাই বলতে গেলে রাস্তায় বেরোলে বাইকারের ছড়াছড়ি, এদিকে কেউ হেলমেট পরে না। মানে আমরা যে জোনাকিগুলো রাস্তায় দেখি না, মানে উড়ে বেড়াই, এখন ম্যাক্সিমাম বাইকাররা হয়ে গেছে জোনাকি। জোনাকির পেছনে যেরকম একটা লাইট জ্বলে, সেরকম ম্যাক্সিমাম রাইডারদের পেছনে দুটো করে লাইট সবসময় জ্বলছে, যাকে আমরা হ্যাজার্ড লাইট বলি। ওই লাইটটা জ্বালানোর একটা সময় আছে, সবসময় ওটা জ্বালাতে হয় না। ঠিক তেমনই ফগ লাইট জ্বালানোরও একটা সময় আছে। কেউ কেউ ফগ লাইট 3-4টে লাগিয়ে দেয়। এবার ফগ লাইট আমরা কোথায় লাগাচ্ছি সেটা দেখি না। আইনত ফগ লাইট সবসময় হেডলাইট যেটা হয়, গাড়ির মূল হেডলাইট, তার নিচে লাগাতে হয়, তার একদম উপরে নয়। অনেকে আছে হ্যান্ডেলের ওপরে ফগ লাইটটা লাগাচ্ছে, তাতে করে সামনের থেকে যে আসছে তার চোখে তো লাগছে, বা সে যদি দেখতে না পায় তোমাকে তো মেরে দেবে। একদম তাই, সেটা তো বুঝতে হবে, সেটা অনেকে বোঝে না। এটা একটা মূল সমস্যা। রাত্রিরে বেরোনোই যায়, প্রপার রেস্ট নিয়ে বেরোতে হবে, কারণ সকালবেলা সারাদিন আমি কাজ করলাম এবং রাতে বেরোলাম, সেটা করলে হবে না। মিনিমাম 2-3 ঘন্টার তো রেস্ট নিতেই হবে, আরামসে রাত্রে বেরোনোই যায়। গাড়ি যাওয়ার সময় আমাদের যে প্যাকটা, মানে যে লাগেজ প্যাকটা কেমন হওয়া উচিত? কি মূলত এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে আমরা কত দূর যাচ্ছি। বাইক নিয়ে গেলে যতটা লাগেজ কম করা যায় ততটাই ভালো। আমি যদি 2টো প্যানে আমি 7 দিন কাটাতে পারি তাহলে খুব ভালো। আমার প্রত্যেক দিন একটা করে প্যান্ট বা জ্যাকেট চেঞ্জ তো করার দরকার নেই। আমরা ঘুরতে যাচ্ছি, বাইক নিয়ে যখন কেউ ঘুরতে যায় তখন সেই মানে প্রচুর ছবি তুলবো এই সোর্সে কিন্তু যায় না। বাইক নিয়ে যারা ঘুরতে যায় তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাটির সাথে একটা নিজের আত্মপ্রকাশ করার জন্য আর কি। বিভিন্ন গ্রাম ঘোরা যায়, যেটা জালনা দেওয়া গাড়ির কাছে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না ওগুলো। বাইক নিয়ে গেলে তুমি পরিবেশের সাথে মিশছো, এলাকায় মানুষের সাথে দুটো কথা বলছো এবং বিভিন্ন জায়গায় তুমি এক্সপ্লোর করছো, যেটা কিন্তু 4 হুইলার বা ট্রেন বা প্লেনেও হয় না, অসম্ভব। এবার ওই যে ব্যাগের যে বিষয়টা, ব্যাগ মূলত এখন পেছনে ব্যাগ অনেকে বেঁধে নিয়ে যায় এবং সাইডে স্যাডেল ব্যাগ হয় সেটা বেঁধে নিয়ে যায়। অনেকে টপ বক্স ইউজ করে, বিভিন্ন টপ বক্স হিসেবে নিয়ে যাওয়া যায়। এবার গাড়ি একটা সাজানোর ব্যাপার আছে, তার উপরে আবার যদি লাগেজ চাপাও আরও বড় হচ্ছে, তোমাকে বুঝতে হবে তুমি রাস্তার কতটা পজিশন নিয়ে যাবা। তুমি তো এক জায়গায় বসে আছো, কিন্তু লাগেজটা কতটা জায়গা জুড়ে রয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময়, সেটা একটা বোঝার ব্যাপার এবং সেটাকে ভালোভাবে প্যাক করতে হবে। তুমি যে সময়তেই বেরো, যেরকম আমি যখন বেরোই তখন আমি ভেতরে, মানে আমার যে ব্যাগটা আছে, আমার স্যাডেল ব্যাগের ভেতরে ওয়াটারপ্রুফ। আমি তবুও চেষ্টা করি আমি যে জামা প্যান্টগুলো নিচ্ছি সেগুলো একটা প্লাস্টিকে রেখে ব্যাগের মধ্যে ঢোকাই এবং স্যাডেল ব্যাগের ওপরে যে ওয়াটারপ্রুফ কভারটা থাকে সেটা দিয়ে আমি ভালো করে বেঁধে নিই। এবং এই বাঁধার পরে তোমাকে কিন্তু আর পেছনে যে গাড়িটা আসছে সে দেখতে পাচ্ছে না, তখন আর একটা সমস্যা। এরও একটা সলিউশন আছে, সেটা হচ্ছে বিভিন্ন রিফ্লেক্টেড টেপ পাওয়া যায় দূর থেকে। আমরা রেডিয়াম অনেকে বলি, কিন্তু রেডিয়াম তো না, ওটা একটা রিফ্লেক্ট করে লাইট পড়লে। ওই টেপগুলো গাড়ির পেছন দিকে ওই ব্যাগের সাইডে কোনো এক জায়গায় লাগিয়ে দিলেই দূর থেকে যদি কোনো লরি বা গাড়ি আসে, সে তোমাকে দেখতে পাচ্ছে সামনে কোনো একটা অবস্ট্রাকশন আছে, তাহলে সে তার গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবে। এরমভাবে দেখলে তোমারও সুবিধা, তাদেরও সুবিধা, অ্যাক্সিডেন্টের মাত্রাটা আর একটু কমে গেল। মূলত বাইরে রাস্তায় যখন বেরোচ্ছ বাইক নিয়ে, যতটা লাগেজ কম করা যায় ততটা ভালো। কারণ যেখানে ঘুরতে যাচ্ছ দেখা গেলো অনেকের শখ থাকতে পারে সেখান থেকে কিছু কিনে আনবো, সবারই এটা থাকে। হ্যাঁ, এবার সেইটা বুঝে বাড়ির থেকে লাগেজ সেট আপ করে নিয়ে যাওয়াটাই খুব ভালো, খুবই ভালো। আর এমনি সঙ্গে পেপারস পত্র কি কি, আইডি প্রুফ কি কি? আইডি প্রুফ, হ্যাঁ, আইডি প্রুফ অবশ্যই নিতে হবে। যদিও এটা এখন ডিজিলকারে রাখা যায়, অরিজিনাল লাগে না, ফটোকপিতেও চলে, কোনো সমস্যা নেই। স্ক্যান কপি অনেকে রাখতে পারে। আধার কার্ড বা ভোটার কার্ডটা থাকলে, আধার কার্ডটা যেরকম সব জায়গায় কোনো সমস্যা নেই, যে কোনো রাজ্যে হোক যে কোনো জায়গায় হোক, ভোটার কার্ডটাও আরামসে ইউজ করা যায়। এছাড়াও প্যান কার্ড তো আছেই। তো মূলত আধার কার্ড রাখলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, যদিও সেটা ইন্ডিয়ার মধ্যে হয়। এবার ইন্ডিয়ার বাইরে গেলে তো পাসপোর্ট,
ভিসার সেগুলো তো যেগুলো তো লাগছে, আছে, ওগুলো বাইক থাকছে। নিয়েও এখন অনেকেই দেশের বাইরেও যাচ্ছে, হ্যাঁ। সেক্ষেত্রে এইগুলো একটু ক্যারি করতে হবে। আর এই যে রাত্রে যাতায়াতের মধ্যে দিয়ে কোনো রকম কোনো অভিজ্ঞতা, কোনো রকম এই যে এখানে দাঁড়াতে হচ্ছে, ওখানে অচেনা জায়গা, হ্যাঁ, কোথাও লৌকিক অলৌকিক কিছু ঘটনা বলি, এরকম কি কি অভিজ্ঞতা মোটামুটি হয়? আমরা যখন বাইক নিয়ে বেরোই, আমাদের সাথী বলতে তো কেউ নেই। হুম হুম আমরা গ্রুপ রাইড তো সবসময় হয় না, হুম সোলো রাইডই করতে হয়। হুম এবার সেটা পিলিয়ন থাকলো আর না থাকলো, পিলিয়ন থাকলে একটা সাপোর্ট পাওয়া যায়, কারোর সাথে কথা বলা যায়। হুম, এবার সে থাকলেও তো আমরা একা। একা। আমার গাড়ি যদি রাত্রি 2টোর সময় এমন একটা জায়গায় খারাপ হয়ে গেল যেখানে আশেপাশে কিছু নেই, শুধু জঙ্গল, হুম তখন কি করব? তখন তো কিছু করার নেই। তখন ওই জন্যই প্রথমে যেটা বলেছিলাম, গাড়ি ঠিক করার কিছু সামান্য বিষয়গুলো জেনে নিতে হবে। এবং আমাদের সব থেকে বন্ধু আমাদের এক প্রকার, সেটা হচ্ছে পেট্রোল পাম্প। হুম, রাস্তায় বেরোলে মোটামুটি 20-30 কিলোমিটার অন্তর অন্তর পেট্রোল পাম্প থাকেই, থাকি। এবং 24 ঘন্টা ওখানে সিসিটিভির একটা নজরদারি থাকে। হুম, এবং পেট্রোল পাম্পের মানুষজন, এখন তো মানুষ প্রচুর এখন বাইক নিয়ে বেরোচ্ছে, ওরাও বুঝে গেছে কোনো সমস্যা নেই এদের নিয়ে, তো ওরাও আমাদেরকে খুব ভালোভাবে আশ্রয় দেয় বলতে গেলে। অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, এবং বেঙ্গল থেকে বেরোলে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোলে প্রচুর জায়গা আছে যেখানে পেট্রোল পাম্পে বাথরুম তো সব জায়গায় অ্যাভেলেবেল, কিন্তু তবুও একটা রেস্ট রুম থাকে যেখানে তুমি রেস্ট নিতে পারবে। হ্যাঁ, ওখানে হয়তো এসি নেই, বড় বড় বা খাট নেই, কিন্তু রেস্ট করা যায়, আরামসে রেস্ট করা যায়, এরকম প্রচুর জায়গা আছে। এবং ড্রিঙ্কিং ওয়াটার তো থাকেই। বেঙ্গলের মধ্যে অনেক জায়গায় এরকম আছে বাথরুমের ব্যবস্থাটাও খুব একটা ভালো করে রাখা নেই। আবার অনেকে এটা ভাবে যে আমি তো এখন পেট্রোল ভরবো না, তাহলে কি আমাকে ওই পেট্রোল পাম্পে দাঁড়াতে দেবে বা থাকতে দেবে বা বসতে দেবে? দেবে। এটা আইনত, এটাই নিয়ম। তোমাকে টয়লেটও ইউজ করতে দেবে, তোমাকে রেস্টও নিতে দেবে, তোমার ওখান থেকে জল নিতেও দেবে, এবং যদি তোমাদের কোনো সমস্যাও হয়, যদি কোনো ফার্স্ট এডের দরকার হয় বা কোনো মেডিসিনের দরকার হয়, ওটা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তোমাকে প্রোভাইড করতে বাধ্য করবেই, মানে বারণ করবে না। তো এটা আমাদের একটা খুব সুবিধা। মানে আমরা দিনের বেলা হোক রাত্রিবেলা হোক যখনই বেরোই, আমাদের রেস্ট করার সব থেকে ভালো জায়গা হচ্ছে পেট্রোল পাম্প। কারণ অনেক রেস্টুরেন্ট হয় কি রাত্রিবেলায় অনেকে মদ্যপান ঠান করে, সেক্ষেত্রে ওই জায়গায় না সিসিটিভির খুব একটা নজরদারি থাকে না, সেক্ষেত্রে সব থেকে সুবিধা পেট্রোল পাম্প, একদম কোনো সমস্যা হয় না ওখানে। আর মেডিসিনটা কিভাবে কি রাখতে হবে মূলত কারোর যদি শারীরিক কোনো সমস্যা না থাকে, পার্সোনাল যে মেডিসিন, সেটা তো আলাদা বিষয়। হ্যাঁ, সেগুলো তো নিতেই হবে। রাস্তায় কোন কোন মেডিসিনের প্রয়োজন হয়? অনেকে মনে করে কিছু মেডিসিন এমন কি আছে, আমাদের যেরকম পেন কিলার আমরা নিই বিভিন্ন ব্যথার জন্য, এরকম টাইপের অনেক ওষুধ আছে যেগুলোর জন্য আমাদের এনার্জি বুস্ট হয়। এইগুলো নিয়ে বাইক চালাবো সব থেকে বোকামোর কাজ হবে। নিজের শরীর যেটুকু দেবে সেটুকু দিয়েই বাইক চালাও। এনার্জি বুস্ট করার জন্য যেসব ট্যাবলেট হয় সবকটাই কিন্তু সাইড এফেক্ট হয় একদম, এবং সেটার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে ভবিষ্যতে। আজকে কিছু হচ্ছে না, পরশু তোমার কিডনি ড্যামেজ করে দেবে, হবেই। তো ওইটা প্রয়োজন পড়ে না। রেস্ট নিয়ে নাও, প্রপার রেস্ট নিয়ে নাও, কোনো সমস্যা নেই। আর তার সাথে যে মেডিসিন বলতে মোটামুটি করে মাথা যন্ত্রণা, গ্যাসের ওষুধ আর সর্দি কাশি সামান্য, হ্যাঁ এইগুলো নিলে না, পেটের সমস্যা অনেকের থাকতে পারে বা না থাকলেও এগুলো সামান্য ক্যারি করা যেতেই পারে। এমনি রাস্তায় যে মানুষগুলি থাকে বিভিন্ন জায়গায়, সব মানুষ তো সমান নয়, একদম। সহযোগিতাটা কেমন পাওয়া যায়? ভীষণ। তুমি ইউটিউবার হও আর না হও, তুমি একজন মানুষ, এবং তার সাথে তুমি এত দূর থেকে এসছো বাইক চালিয়ে, এটা শুনে ওরা খুব মজা পায়। প্রথমত সাধারণ মানুষ ঘিরেও ধরে, এবং কোথার থেকে এসছি, কতটা কষ্ট হচ্ছে, এই সব জানতে চাই। মানে এতটা ফ্রেন্ডলি হয়ে যায় নিজের লোকের, মানে পাশের বাড়ির কেউ এতটা খোঁজ নেয় না যতটা বাইরে গেলে মানুষজন খোঁজ নেয়। সে যেখানেই যাও তুমি, ওরা খুব মজা পায় এবং সব রকম সহযোগিতা করে। ইভেন আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল দার্জিলিং থেকে ফেরার সময়, ওখানে আমি যখন পড়ে যাই, ওখানকারই লোকজন আমাকে, পাশেই একটা ডাক্তারখানা ছিল ওখানে নিয়ে গেল,
ওরাই সব করে দিল, আমার কিচ্ছু করা লাগেনি। তো এটা তো একটা অ্যাক্সিডেন্ট গেছে। এমনিও তুমি যদি রেস্ট করার দরকার পড়ে, লোকজন বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বসিয়ে দেবে, তোমাকে চেনেই না, বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দেবে, বসুন আপনারা, জল টন কী খাবেন খান, এরকম এতটাই ভালো হয়। আর তারা দেখা গেলো আমাদের ভাষাও বোঝে না। আমরা যখন উত্তরপ্রদেশ গেছিলাম, বিহার দিয়ে, তারপরে বিভিন্ন জায়গায় ঘুরছি, উত্তরাখণ্ডে ঘুরছি, মানুষজন তো আমাদের ভাষাই বোঝে না, আমরাই হিন্দি বলছি, ওরা তো আর বাংলা বুঝবে না। অদ্ভুতভাবে নিজেদের মতন করে ওরা আমাদের আতিথেয়তা করে এবং বুঝতেই দেয় না ওরা অনেক দূরের কেউ বা অন্য রাজ্যের কেউ। এত সুন্দর ব্যবহার, তার সাথে অ্যাকচুয়ালি যত লোকালিটি ছেড়ে বাইরে বেরোনো যায় না, মানুষগুলো মনে হয় খারাপ কিন্তু অনেক ভালো, অনেক ভালো মানুষের ব্যবহার। মানুষ যেভাবে আগলে রাখে, এটা বাইরে না গেলে বোঝা যায় না। এটা আবার এইটা আমি বলছি মাঝখানে, বাইক নিয়ে গেলেই এটা সম্ভব। একদম একদম। তুমি 4 চাকায় যাও হবে না, তুমি যদি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যাও হবে না। শুধুমাত্র বাইক নিয়ে গেলে এগুলো অ্যাচিভমেন্ট পাওয়া যায়। এগুলো মোটামুটি একটা জিনিস কিন্তু বেশ পরিষ্কার হলো যে ব্যাগ গোছানো গাড়িতে, এটা একটা বিষয়। কিন্তু মোটামুটি আমরা এই গাড়ি সাজানো, ব্যাগ গোছানোতে একটা হলো যে যার মতন করে লাগেজ নেবে, গাড়ি সাজানোর বিষয়টা আমরা একটু লুক আউট করে গেছি। কি হতে পারে বিষয়টা? হচ্ছে আমরা যখন গাড়ি নিয়ে বেরোচ্ছি, তার আগে তো নিজেদের সাজটা বড় কথা। আমরা যেরকম রাইডিং জ্যাকেট পরছি, রাইডিং প্যান্ট পরছি, জুতো পরছি, গ্লাভস পরছি, তার সাথে বাইকটাকে সাজানো দরকার। তার প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ক্র্যাশ গার্ড লাগানো যেতে পারে বাইকে, যেটা লেগ গার্ড হয়, আর একটা হয় ক্র্যাশ গার্ড। লেগ গার্ডটাই আর কি পায়ের একটা সেফটি থাকে এবং ক্র্যাশ গার্ডটা মূলত বাইকের সেফটিটা মেনটেন করে। তার সাথে লাগেজ যেগুলো বাঁধছি, আমরা তো যেখানে সেখানে লাগেজ বাঁধতে পারি না, লাগেজটা বাঁধারও প্রপার একটা ওয়ে আছে। সেই ওয়েটা কিন্তু মূলত অ্যাক্সেসরিজেই চলে যায়। এবার অ্যাক্সেসরিজ বলতে কি আসছে, টপ বক্স লাগাই বা না লাগাই, আর টপ বক্সটা রাখার জন্য একটা জায়গা হয়, টপ র্যাক যাকে আমরা বলি, ওখানে আমরা ব্যাগও বাঁধতে পারি। আমার বাইকের থেকে পেছনে আরও 1/2 ফুট মতো এগিয়ে যায়, ওটা টপ র্যাকটা ইউজ করতে পারি। এছাড়াও স্যাডেল স্টে হয়, স্যাডেল স্টে মানে স্যাডেল ব্যাগগুলো আমরা যখন লাগাই চাকায় লেগে যেতে পারে, সেটা মেনটেন করার জন্যই আমরা স্যাডেল স্টে ইউজ করতে পারি। বিভিন্ন বাইকে পাওয়া যায় এবং কিছু কিছু বাইক যেরকম একটু কম সিসির যে বাইকগুলো রয়েছে, 100-150 সিসির বাইকে, অনেক বাইকে লাগানো যায় না, লাগানো যায়, ওটা কাস্টমাইজ করে বানাতে পাওয়া যায় এবং বানানো যায়। সেই দোকানগুলোর থেকে বানিয়ে নিলে কি হয়, বাইকের সেফটিটাও হয়ে যাচ্ছে এবং যাতে আমাদেরও সেফটি কিন্তু তখন চলে আসছে। তার কারণ আমরা যখন স্যাডেল স্টে বাঁধছি, তখন সেই ব্যাগটা আমার কোনো একটা কারণে কোনোভাবে চাকায় লেগে যেতে পারে, অ্যাক্সিডেন্ট ওখান থেকে হয়। এবার ওই জন্যই স্যাডেল স্টে ব্যবহার করাটা খুব ভালো। এরপরে আসছে লাইট। আমাদের প্রত্যেকটা গাড়িতেই এখনকার যে কটা গাড়ি বা বাইক যেগুলো বেরোচ্ছে, হ্যাজার্ড লাইটটা ইনবিল্ট থাকে। কম সিসির বাইকে যদিও একটু কম থাকে এটা, তবুও হাই সিসির বাইক হোক বা এই মুহূর্তে দাঁড়িয়ে 125 সিসির অনেক বাইকেই হ্যাজার্ড লাইটটা দিচ্ছে। এই হ্যাজার্ড লাইটটা লাগানো ভালো এবং লাগানো দরকারও। এবার এটা আমরা কিভাবে ব্যবহার করছি সেটাও একটা খুব বড় ম্যাটার। আমরা হ্যাজার্ড লাইটের কাজটাই বুঝি না, হ্যাজার্ড লাইটটা কখন যে আমরা জ্বালাবো এটা খুব জানাটা দরকার। ওই প্রথমে যখন বলছিলাম জোনাকি, মানে জোনাকির আলোর মতো হ্যাজার্ড লাইটটাও এখন অনেক বাইকাররা জ্বালিয়ে ঘুরে বেড়াচ্ছে সব সময়, সকালে বিকেলে দুপুরে রাতে সব সময় অন করা রয়েছে। হ্যাজার্ড লাইটটা আমরা কখন জ্বালাবো, যখন কোনো সমস্যার সম্মুখীন আমরা হতে পারে আমার বাইকে কোনো একটা সমস্যা হতে পারে, বা আমার শারীরিক কোনো একটা সমস্যা হচ্ছে, বা রাস্তায় আমরা যখন যাচ্ছি হয় বৃষ্টি হচ্ছে বা লাইট অনেকটা কম আছে, কুয়াশা, সেই সময় আমরা হ্যাজার্ড লাইটটা ইউজ করতে পারি। এমার্জেন্সি আপাতকালীন পরিস্থিতির জন্য অ্যাম্বুলেন্স যে লাইটটা জ্বালায়, একদম একদম ওই পুলিশ বা প্রশাসনের গাড়িতে যেভাবে লাগানো হয় বিশেষ কোনো কাজে, বিশেষ কোনো কারণের জন্যই কিন্তু হ্যাজার্ড লাইটটা জ্বালানো উচিত। অনেকেই ভাবে আমি ব্যস্ত ওই জন্য আমি জ্বালিয়ে যাচ্ছি, না, একদম না। হ্যাজার্ড লাইটটা জ্বালানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপাতকালীন পরিস্থিতিতে
বাইক নিয়ে রাইড করার জন্য, এটা সেটা কন্টিনিউ করা যায় না, একদমই যায় না। এটা তো ট্রাফিক আইন বিরোধী। একদম, পুলিশ যদি চায় তোমাকে হ্যাজার্ড লাইট জানানোর জন্য ফাইন করতেই পারে, এবং সেটা বড় মাপের, মিনিমাম 5,000 টাকা তোমাকে ফাইন দিতেই হবে। এবার সেরকমই হ্যাজার্ড লাইটটা জ্বালানোরও বেশ কিছু কারণ আছে, আপাতকালীন পরিস্থিতি যেটা বললাম ওটা একটা বিষয় গেল। আর একটা যেটা আসছে ফগ লাইট। আমাদের এই মুহূর্তে BS6 ইঞ্জিনের যে গাড়িগুলো হচ্ছে, মূলত এটার একটা সুবিধা হচ্ছে এটাই, আমরা যখন ইঞ্জিন অন করব তখনই আমাদের হেডলাইটটা জ্বলছে। আগেকার গাড়িতে কি হতো, হেডলাইটটা বন্ধ রাখা যেত। এখন কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে ইঞ্জিন অন মানে তোমার হেডলাইটটা জ্বলবে। এটারও একটা কারণ আছে কেন। হেডলাইটটা অন থাকলে দূর থেকে আসা কোনো একটা গাড়ি তোমাকে পরিষ্কার দেখতে পাচ্ছে, একটা আলো জ্বলছে, তাই জন্য তাদের গাড়ি কিছুটা সতর্কতা মেনে চলছে। এবার এরও একটা সমস্যা আছে, যেরকম আগেকার গাড়িগুলোতে লাইট জ্বলতো না, হেডলাইটটা এখন যেহেতু সবসময় জ্বলছে, ব্যাটারিটা বাঁচানোর জন্য লাইটের পাওয়ারটাকে কমিয়ে দিয়েছে। ওই লাইট নিয়ে রাত্রিবেলায় রাইড করা যায় না, ওই কারণেই ইউজ করতে হবে ফগ লাইট। এবার ফগ লাইট ইউজ করারও আবার কারণ নিয়ম আছে বিভিন্ন। আমার ইচ্ছা হলে আমি যেখানে সেখানে ফগ লাইট লাগাতে পারি না। মূলত ফগ লাইট দুটো প্রকার হয়, একটা হচ্ছে ইয়েলো, একটা হোয়াইট, দুটো একসাথেও হয়। ইয়েলোটা কখন ইউজ করতে হবে এবং হোয়াইটটা কখন ইউজ করতে হবে এটাও জানাটা খুব দরকার। এর সাথেও আরও বিভিন্ন এখন ফগ লাইট আছে যেটা আপ ডাউন করে একভাবে। এটাই কিন্তু উল্টো দিকের থেকে যে গাড়িটা আসছে সেটাই কিন্তু সমস্যা হয়, কারণ তার ভিজিবিলিটি তো কমে যাচ্ছে। তুমি যখন ফগ লাইটটা জ্বালাচ্ছ তখন তার চোখে গিয়ে যেই পড়বে, অটোমেটিক অ্যাক্সিডেন্ট আরো বেড়ে যাবে। সে এসে যদি তোমাকে মারে তার মানে দোষটা কিন্তু তোমার, তাদের নয়। এবার এই হেডলাইট এবং ফগ লাইট, হেডলাইট তো সবসময় জ্বলছে, ফগ লাইটটা মনে হচ্ছে আরো এক্সট্রা 20 ওয়াটের ফগ লাইট হয়, 80 ওয়াটের হয়, 100 ওয়াটের হয়। ফগ লাইটটা লাগানোরও একটা জায়গা আছে, সেটা কিন্তু সবসময় মানে আইনত আমাদের যে মূল হেডলাইট গাড়ির তার নিচে লাগাতে হবে। 1 ইঞ্চি নিচে হলেও ফগ লাইট সবসময় হেডলাইটের নিচে থাকবে, ওপরে থাকবে না। অনেক রাইডাররা আছে যেরকম, অ্যাকচুয়ালি এরা রাইডার নয়, এরা বোঝেই না গাড়ি চালানো কি। নিজের টাকায় প্রথমত গাড়ি কেনে না, বাড়িতে বাবা আছে বা সমিতি আছে, এখন তো প্রচুর সুবিধা, মানে কাউকে ছোট করছি না বিষয়টায়। সমস্যাটা হচ্ছে একটা ওই উড়ন্ত পাখি বাদুর টাইপের ব্যাপার একটা, যখন কিছু ইচ্ছা হলো আমি শটেল মারলাম, আমি চলে গেলাম, এরমভাবে বাইক চালানো যায় না। এদের কারণেই আজকে অ্যাক্সিডেন্টগুলো হয়। রোড অ্যাক্সিডেন্ট বাইকের ম্যাক্সিমাম মানে 80% কারণ, রোডে বাইকের অ্যাক্সিডেন্টের 80% কারণ হচ্ছে যে চালাচ্ছে বাইক তার জন্য। 20% আলাদাভাবে হতেই পারে, এক্সেপশনাল থাকে, আর 80% যে বাইকটা চালাচ্ছে তার দোষেই মূলত হয়। প্রপার রেস্ট করে না, প্রপার সিগন্যাল দেয় না, এবং তার সাথে খুব বাজে, মানে আমি এখন 20-তে চালাচ্ছি, হঠাৎ করে 80-তে টেনে দিলাম, সেরকম করলে তো অ্যাক্সিডেন্ট হবেই। এই করেই এত অ্যাক্সিডেন্টগুলো হয়। ওই জন্য ফগ লাইটটাও সবসময় জ্বালাতে হয় না। আমি চাইলেই 10টা ফগ লাইট জ্বালাতে পারি না। আমি লরির ফগ লাইট এখন যদি বাইকে লাগাই সেটা করলে তো হবে না। এখন অনেকেই করে লরির হর্ন বাইকে লাগিয়ে ঘুরে বেড়ায়। যথেষ্ট একটা সাউন্ড থাকে আমাদের প্রত্যেকটা বাইকেই, সিসি অনুযায়ী একটা হর্ন থাকে যাতে করে যথেষ্ট সাউন্ড বেরোয়। ওর থেকে একটু যদি বাড়ানো যায়, বাড়ানো যেতেই পারে। আমারই পরিচিত একজন আছে, বনগাঁ শহরের উপরে বাইক নিয়ে ঘুরে বেড়ায়, লরির হর্ন লাগিয়েছে, তাও দুটো। ও যদি পেছনে থাকে তুমি মোটামুটি ভাববে তুমি বাইক ঠাইক রেখে আমি পালাই, এরকম পরিস্থিতি। তার যেরকম 6টা টোটাল 12টা ফগ লাইট লাগানো। আমি জানি না এটা কিসের লাইটের দরকার হয়, এত রাস্তায় এত লাইটের অভাব হয় না যে আমি 6টা 10টা লাইট লাগাবো। তো একটা প্রপার 1000-1200 টাকা দামের একটু ভালো কোম্পানির ফগ লাইট ইউজ করা যেতে পারে, ভিজিবিলিটি একটু বাড়ানোর জন্য রাত্রিরে বিশেষ করে, এবং কুয়াশার সময়। অনেক সময় সকালবেলায় আমরা যদি পাহাড়ে যাই, পাহাড়ে তো ওয়েদার বোঝা যায় না, অনেক সময় কুয়াশা হয়ে যায়, সেই সময় অনেক সুবিধা হয়। ভোরের দিকে কুয়াশা থাকে, একদম। আর পাহাড়ে তো শীত সবসময় বলে ব্যাপার নেই, সবসময় কুয়াশা হতে পারে পাহাড়ে কুয়াশা। ওই জন্যই একটা ফগ লাইট অবশ্যই ব্যবহার করা যেতেই পারে। এই মূলত এই 2-3টে জিনিস ইউজ করলে
সাজানো হয়ে যায় বাইক, এবং নিজের নিরাপত্তা এবং লোকের নিরাপত্তাটাও মেনে চলা যায়। এর মধ্যে কোনো বিশ্বাস আছে যে কোন কোম্পানির বাইক আমি ব্যবহার করতে পারি বা এরকম কিছু? কেউ বলে পাহাড়ে টিভিএস ভালো, কেউ বলে হিরো ভালো, কেউ বলে হন্ডা ভালো, বা কেউ এখন এই যে নতুন নতুন যে সমস্ত এনফিল্ড বাইকের রাজা বলা হয়, এরকম কোনো বাধ্যবাধকতা আছে যে এই গাড়ি এরকম কিছু? অ্যাকচুয়ালি এগুলো সবই এক একটা মিথ। হুম মানুষ কারণ এখন অদ্ভুতভাবে M80 যাকে বলে, টিভিএস M80, ওটা নিয়েই বাজাজ M80, বাজাজ M80 নিয়ে লাদাখ চলে যাচ্ছে। M80 নিয়ে বাজাজ অনেক ব্যাকডেটেড। কিছুদিন আগেই আমাদের গ্রুপের একটা প্রোগ্রামে এসেছিলেন পরিমল কাঞ্জি, অনেকে চেনে না তাকে হয়তো। তার একটা সাইকেল আছে, ওই সাইকেলটাকে পেছনে এমনভাবে সাজিয়েছে, ওখানে থাকেন উনি, ওই সাইকেল নিয়ে লাদাখ চলে গেছে এবং অল ইন্ডিয়া ঘুরে বেড়ায়। ওই জন্য বাইকও কোনো ম্যাটার করে না, কি নিয়ে যাচ্ছ সেটাও কোনো ম্যাটার করে না, মানসিকতা, এনার্জি লেভেল, মনের একটু সাহস, এনাফ, এবং দুর্জয় জেদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো বাইক, একটা কোম্পানি যখন বাইক বের করছে তার পেছনে প্রচুর টেস্ট থাকে। স্বাভাবিকভাবেই যদি টেস্ট না করে বাইক কেন লঞ্চ করবে? প্রত্যেকটাই হিরো, টিভিএস, রয়্যাল এনফিল্ড, KTM, কাওয়াসাকি, সমস্ত রকম বাইক কিন্তু মার্কেটে চলছে এবং কিনছে মানুষ। কোনো বাইক এমন না যেটা চলছে না, কোনো কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে এমন না, বরং প্রচুর নতুন নতুন কোম্পানি আসছে। অনেকে কিছু কিছু কোম্পানির নাম জানে না, সেই কোম্পানিগুলো উঠে আসছে, যেরকম আছে ট্রাম্প, খুব ভালো ভালো মডেলের বাইক বের করছে, খুব ভালো ভালো সেগমেন্টের। এবং রিসেন্টলি বাইকের দাম আগের থেকে কমছে। আগে মার্কেটে এত রয়্যাল এনফিল্ড, KTM ছিল না, রয়্যাল এনফিল্ড মানে একটা বিরাট ব্যাপার। যাদের রয়্যাল এনফিল্ড আছে তাদের একটা বিরাট বলা হতো মানে ভুক এক ভুকে 1 টাকা, হ্যাঁ সেরকম ব্যাপার। কিন্তু এখন রয়্যাল এনফিল্ড ঘরে ঘরে হয়ে গেছে, কোনো ব্যাপার না। এখন ফিনান্সের সুবিধা হয়ে গেছে এবং বাইকের দামও কমে যাচ্ছে, মানুষের টাকা বেড়ে যাচ্ছে, যেটা বললে সমিতি হয়ে গেছে। হ্যাঁ, মানে সমিতি তো ফিনান্স দেবে, কোনো সমস্যাই নেই। সমিতির থেকে আমি টাকা নিয়ে আসলাম, ওই টাকা দিয়ে আমি আবার ফিনান্স করে দিলাম, আবার ফিনান্স করলাম, মানে দুদিকে ফিনান্স টানবে। না হলে ফিনান্স গাড়ি নিয়ে গেল, 2-3 মাস টাকা দিতে পারবো না, তারপরে আবার পায়ে ধরবো, আবার এইভাবে চলবে, ও শোধ হয়ে যাবে, প্রয়োজন পড়লে গাড়ি নিয়ে চলে যাবে। গাড়ি কেনার সময় অনেকেই ভাবে না যে ফিনান্সের টাকা দিতে হবে, ওই জন্য গাড়ি কিনে নেয়, কিন্তু পরে যে টাকা দিতে হবে এটা অনেকেই ভাবে না। এটাই একটা বড় মুশকিল। তাহলে বেশ এটাও পরিষ্কার হলো যে গাড়ি আমাদের কি করে সাজাতে হবে। আর আরেকটা বিষয় যে এই যে গাড়ি রাস্তায় নামাবার আগে আমরা গাড়ির কোন কোন বিষয়টা চেক আপ করে নেব? ফুল মানে গাড়িতে মানে শুধুমাত্র হেডলাইট থেকে পেছনের ব্যাকলাইট পর্যন্ত ফুল চেক আপ করতে হবে। সেটা 200 কিলোমিটারের রাইড হোক বা 2000, অবশ্যই। আর তার সাথেও যদি খুব বড় রাইড হয় সেক্ষেত্রে ক্লাচ কেবল, তারপর টায়ার পাঞ্চার কিট যেটা বলছিলাম সেগুলো নিতে হবে। ইঞ্জিন অয়েল অবশ্যই চেক করাতে হবে, কারণ আমরা যেরকম জল খাচ্ছি ওটা পেট্রোলের সাথে সাথে আর একটা যে জিনিস সেটা ইঞ্জিন অয়েল, মূল খাবার ইঞ্জিন, মূল খাবার। আমরা পেট্রোল ভরছি তো সেটা গাড়ি চলার জন্য, কিন্তু ইঞ্জিনের মূল খাবার ইঞ্জিন অয়েল, ওইটা চেঞ্জ করতে হবে। আমাদের যেমন শরীরে ভিটামিন প্রোটিনের দরকার, একদম ওর ইঞ্জিনেরও ঠিক সেটাই দরকার। এই ইঞ্জিন অয়েলের মধ্যেও প্রচুর ভাগ আছে, সেগুলো বুঝতে হবে যে কোন গাড়ির জন্য কোনগুলো যাচ্ছে। বিভিন্ন অনলাইন সাইট রয়েছে, এগুলোর থেকে আমরা জানতেই পারি, তো সেটা নিয়েও কোনো সমস্যার দরকার নেই। তবে ফুল সার্ভিসিং করা অবশ্যই দরকার। গাড়ি নিয়ে বেরোনোর আগে একেবারে প্রপার ওয়েতে সার্ভিসিং করতে হবে এবং ভালো জায়গা থেকে, কারণ BS6 ম্যাক্সিমাম এখনকার যে বাইকগুলো সার্ভিসিং খুব একটা কেউ লোকাল গ্যারেজ বা অনেকেই করতে পারে না। ঠিকঠাক একটু গ্যারেজে নিয়ে যাওয়া, বা খুব ভালো হয় যদি প্রপার সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে খুব ভালো হয়। একটা যাওয়ার আগে তো পরিকল্পনা আছে। হ্যাঁ, এখন পরিকল্পনা, ওই যেটা বলছিলাম পরিকল্পনার মধ্যেও কিন্তু এটা এই যে রাস্তাঘাটে যাওয়ার পথে কোনো রকম যে ক্রাইম, চুরি ছিনতাই, এই যে ব্যাপারগুলো, এইগুলি কি কখনো সম্মুখীন হতে হয়েছে? হয়নি, কিন্তু সমস্যা হয়। বিভিন্ন অলৌকিক বিষয়গুলোও আমাদের চোখে আসে।
বাইক আচ্ছা, চালানোর সময়, মানে হ্যাঁ। কথাগুলো বললে অনেকে হাসবে, কিন্তু বিষয়টা কি হয়, এই রিসেন্ট আমরা যখন উত্তরপ্রদেশ থেকে ফিরছিলাম, উত্তরপ্রদেশ এবং বিহারের মাঝামাঝি একটা জায়গায় চপারন বলে একটা জায়গা আছে। চম্পারন কিন্তু নয়, চম্পারন একটা অন্য গ্রাম আলাদা, বিহারের, এটা হচ্ছে চপারন। মোটামুটি 40 থেকে 50 কিলোমিটারের একটা জঙ্গল আছে দুধার দিয়ে। ওই জায়গাটায় আমাদেরকে বিভিন্ন এরকম দেখছিলাম, মানে দূর থেকে দেখছিলাম কেউ কেউ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আদতে কেউ নেই। মানে এগুলো অনেকটা সেই একটা অদ্ভুত ব্যাপার, হয়তো লাইটের জন্য হতে পারে, বা কোনো গাছ ফাছের রিফ্লেক্ট পড়তে পারে, সেটার জন্য হতেই পারে। এবং ওই যে জায়গাটা প্রচুর ডাকাতি হতো এক সময়, প্রচুর পরিমাণে, এখন অনেকটা কমেছে। আমরা অনেকেই জানি উত্তরপ্রদেশে তো প্রচুর একটা সময় ডাকাতি হতো, চম্বল, হ্যাঁ জঙ্গল, চম্বল উত্তরপ্রদেশ, চম্বল, হ্যাঁ। এবার সেখানে দাঁড়িয়ে ওটা একটা ভয় থাকেই, কারণ আমরা সব থেকে চম্বল বোধহয় মধ্যপ্রদেশ, আমি বোধহয় মধ্যপ্রদেশ, আর এটা হচ্ছে চপারন। আর চপারনের এই সাইডটায় প্রায় 40 কিলোমিটার তোমার পুরো ইয়ে, এবং ওখানটায় সাইনবোর্ড দেওয়া রয়েছে, বাঘ, হাতি, শেয়াল আসতেই পারে। এবার লাস্ট কবে কে দেখেছে সেটা বড় কথা নয়, হয়তো আমরাই দেখে নিলাম। এবার সেই সময় ওই রাস্তাগুলোই চালানোর সময় একটু মেনটেন করা উচিত। আমরা যখন আসছিলাম, যেরকম ওই রাস্তায় একটা কোনো দোকান নেই, মানে পুরো 30 কিলোমিটার জুড়ে কোনো দোকান নেই, সিঙ্গেল একটা চায়ের দোকানও নেই, বাইক রিপেয়ার করা তো অনেক দূর। সেখানে দাঁড়িয়ে এই সব রাস্তাগুলোই একটু সাবধানে গাড়ি চালানোটা দরকার, যদি সম্ভব হয় খুব ভালো হয়। এইসব রাস্তায় দিয়ে যখন আমরা যাই, আমি চেষ্টা করি বিশেষত একটু দিনের বেলায় যাওয়াটা। ঘটনাচক্রে আমরা যখন আসছিলাম তখন রাত্রিবেলা ছিল, প্রায় তখন রাত 2-2:30 বাজে, সেই সময় আসছিলাম। এবং ভয় বলাটা ভুল হবে, কিন্তু আবার মনের মধ্যে একটা, বাইক চালাচ্ছি তো প্রায় 100-তে রয়েছে আমার বাইক, তবু একটা মনে হয় যে একেবারে নির্জন জায়গা, হঠাৎ করে যদি একটা হাতি চলে আসে, মানুষ আসতেই পারে, না আসার কিছু নেই। আমার যতই ডাকাতি কম হোক, মানুষের তো বলা যায় না, না একটা তার টানিয়ে দিতেই পারে, হ্যাঁ দিতেই পারে। আর এরকম তো আমরা প্রচুর নিউজে আজকাল দেখি, একদম হতেই পারে। এবার সেটা একটু ভালো করে দেখা উচিত। ওই জন্য এইসব জায়গাগুলোই যতটা সম্ভব দিনের বেলা যাওয়াটাই, আমাদের নর্থ বেঙ্গলে যাওয়ার সময় যেরকম ইসলামপুর আছে, এইসব জায়গাগুলোই সকালবেলা যাওয়াটাই খুব ভালো। কারণ বেশি গ্রামগঞ্জে যখন আমরা ঢুকছি, তখন লোকালিটির একটা ব্যাপার থাকে, তো সব জায়গার মানুষ সমান নয়। যতটা আমাদেরকে সহযোগিতা করে, অনেকেই আছে যারা অন্য মানসিকতার মানুষ, তাদের নিয়ে একটু প্রবলেম থেকেই থাকে। এইগুলো একটু মেনটেন করাটা খুব দরকার, বিশেষ করে। এবার এত কিছুর পরে আমরা শেষের দিকে পৌঁছে গেছি প্রায়। লাস্ট বলবো যে এই যে রাস্তায় বেরোবার সময় আমাদের যেটা একটা সমস্যা, আমরা বাঙালিরা পুরী বেড়াতে গেলে একবার পায়খানা হবে, লুজ মোশন হবেই পুরীতে গেলে, দার্জিলিংয়ে গেলে, মানে আমরা কোথাও বেড়াতে গেলে মোটামুটি বাঙালির একটা কিন্তু পেট খারাপের রোগ আছে। একদম 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 ঠিক আছে। এর পেছনে কারণ হচ্ছে বাঙালির খাদ্যাভ্যাস, এবং বাঙালি যা পায় তাই খায় রাস্তার মাঝখানে, এবং একটা অনুষ্ঠান, মানে আমরা যাচ্ছি ঘুরতে, তার মানে খেতে হবে চোখ কান বুঝে। একদম। তো এই যে বাইকে যাওয়ার সময় তো আরও স্বাধীন, তাহলে এই খাওয়া দাওয়াটা কেমনভাবে কি করা হয়, কোন কোন শরীরের জন্য আদতে কোন খাবারটা তখন জরুরি আর কোনটা জরুরি নয়? বিষয়টা হচ্ছে ওই যেটা বলছিলাম, ঘুরতে যাওয়া আর বাইক রাইড করার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। বাইক নিয়ে যাচ্ছি যখন, আমাদের যেরকম পুরোটা স্বাধীন আমরা, সাথে যে দায়িত্বটা আছে ওটা তো আছেই, কিন্তু এই বাইক নিয়ে কোথাও গেলে, বা যদি কেউ, বাঙালিরা মূলত তো খাদ্যপ্রেমী, রসিক বাঙালি যাদেরকে বলে আর কি, সব কিছুই মোটামুটি সব রকম কিছু। এবং বাইরে গেলে বিশেষ করে আমার এটা হয়, আমি যেখানেই ট্যুরে যাই না, আমি সব রকম, মানে স্থানীয় লোকের সাথে যতটা মিশি, স্থানীয় খাবার বিশেষ করে খাই, কিন্তু পরিমাণটা একটু ঠিকঠাক রাখতে হবে। এমন না এই খাবারটা খুব ভালো লাগছে মানে আমি অনেকটা খাবো, এটা করলে চাপ আছে। আমি মূলত একটু ফুচকা বা এইসব জিনিসগুলো খেতে পছন্দ করি। বা আমরা যখন উত্তরপ্রদেশ গেছিলাম, ওখান থেকে উত্তরাখণ্ড, মোটামুটি সব জায়গায় টুকটাক খাচ্ছিলাম বিভিন্ন ওই জায়গার স্থানীয় খাবার, কিন্তু সেটা পরিমাণে, সেটা একটু মেনটেন করতে হবে। এর সাথে আর একটা জিনিস মেনটেন করতে হবে,
বিশেষ করে আমরা যখন পাহাড়ে যাব কোনো রকম অ্যালকোহল নেওয়া যাবে না, এটা খুব দরকার। পাহাড়ে গেলে গা গরম করার জন্য অ্যালকোহল নিতে হবে, এটাও একটা বোকামো ছাড়া আর কিছুই না। কিন্তু বাঙালি তো পাহাড় হোক বা সমুদ্র, হ্যাঁ এখন ট্রেডিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা মানে ফেস্টিভ্যাল, এখন বৃষ্টি না হলে খাওয়া, বৃষ্টি হলে খাওয়া। হ্যাঁ মানে এই নিয়ে একটা বেশ, ওই সঞ্জীব চট্টোপাধ্যায় একটা গল্প মনে পড়ে, একটি ছেলে একটি মেয়ের সঙ্গে প্রথম প্রেম করে, তো মেয়েটার যেদিন দেখা হয় সেদিন আনন্দেও 4 পাত্তর খায়, আর যেদিন দেখা হয় না দুঃখে 6 পাত্তর খায়। ঠিক আছে, বিষয়টা হচ্ছে আমরা যখন বাঙালি দীঘা যাক, পুরী যাক, দার্জিলিং যাক, কে কতটা খেয়েছে এটা নিয়ে একটা বিষয়। একদম একদম ফ্যামিলি, আমার ছেলে মেয়ে নিয়ে আমরা একসাথে খাই, এই যে একটা বিষয় বাঙালির মধ্যে ট্রেডিশন হয়ে গেছে। এটা মানে কোনো জায়গাতেই ট্যুরে গাড়ি চালালে এটা একদম না, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস তো আছেই, তার সাথে নিজের নিরাপত্তাটাও যাচ্ছে এবং অপর দিক দিয়ে যে আসছে সেটাও আসছে। মূলত পাহাড়ে গেলে একেবারেই অ্যালকোহল বলো তুমি ধূমপান এগুলো থেকে বিরত থাকাটাই ভালো। তার কারণ আমি লাদাখের দিকে যদি চলে যাই, লাদাখে যেহেতু প্রায় 20,000 ফুট আমরা উপরে উঠে যাচ্ছি, ওখানকার অল্টিটিউড অনেক কমে যাচ্ছে, আমাদের অক্সিজেন লেভেল 50% হয়ে যাচ্ছে। আমরা এখানেই খুব ঠান্ডা পড়লেই শ্বাসকষ্ট হয়, সেখানে ওখানে তুমি ভাবো মাইনাসে প্রায় রয়েছে। আমরা যখন উত্তরাখণ্ডে গেছিলাম তখন -4 পেয়েছিলাম। তাহলে সেখানে দাঁড়িয়ে ওখানে গিয়ে যদি ভাবে কেউ আমি গরম হওয়ার জন্য অ্যালকোহল খাবো না, অ্যালকোহল খেলে কি হবে, আমাদের মস্তিষ্কে কিন্তু অক্সিজেন আরো কম পৌঁছাবে, বডি হিট করবে, কিন্তু অক্সিজেন 50% থেকে 20% নেমে আসবে। স্বাভাবিকভাবেই আমার কোনো একটা শারীরিক সমস্যা হবে এবং রাস্তায় বেরোলে কিন্তু গাড়ির পাঞ্চার হয় যেরকম, শরীরেরও পাঞ্চার হয়ে যাবে তখন আর পাঞ্চার কিটের মতন আমাদের কাছে কোনো কিছু কিট নেই যে সুস্থ হবে। একদম তাই, পরিষ্কার কথা। মানে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। খাবার তো বাইক নিয়ে মূলত বেরোলে খাবার বন্ধ, খাবার পুরো বন্ধ, মানে ওই সামান্য ঠিক আছে, শরীরকে যতটা রেস্ট দিয়ে বাইক চালানো হবে। দাঁড়াচ্ছি ভালো, বেশ লম্বা লম্বা বেগুনি হচ্ছে, না 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 একেবারেই খাওয়া যাবে না। এখানকার বিরিয়ানিটা ভালো, পেট ভরা থাকলে বাইক চালানো আরো টাফ। শুধুমাত্র একটা খাবার রেগুলার খেয়েই যেতে হবে যতক্ষণ বাইক চালাচ্ছ, জল। তুমি যদি সারাদিনে 2 লিটার জল খাও, বাইক চালানোর সময় সারাদিনে 5 লিটার জল খেতে হবে। শরীর যদি ডিহাইড্রেট হয়ে যায়, যেটা সবার হয়, একদম রাস্তা দিয়ে উঠবে না, একদম উপরের দিকে উঠে চলে যাবে। এটা তো আমাদের এই পুরী, দার্জিলিং, দীঘা, এই যে কেন এদের গেলেই পায়খানার ওষুধ ডাক্তার খুঁজে বেড়াচ্ছে, তার একটাই তো কারণ, জল খাবো না, যা পাবো রাখলু মতন সব খাবো। আমাদের সুন্দরবনে যারা ঘুরতে যায়, সুন্দরবন থেকে ঘুরে এসেই অসুস্থ হয়ে যায়, কারণ ওখানে প্রচুর খাওয়া দাওয়া, তো মানে 2-3 দিনের প্যাকেজে যা খাওয়া দাওয়া দেয় ওরা, স্বাভাবিকভাবে একটা মানুষ অসুস্থ হয়ে পড়বে, জল খাওয়ার জায়গা থাকে না। হ্যাঁ, এবার ওইটা জলটা প্রচুর খেতে হবে। তারপরে হচ্ছে ভাজা তেলে খাবার, একদম তেলে খাবার। আমরা যখন খাবারের ব্যাপারগুলো ডিসকাস করছিলাম, ওষুধগুলো, তার সাথেও আমাদের আরেকটা জিনিস নিয়ে যেতে হবে, যেটা হচ্ছে ওআরএস। ওটা আমাদের বিভৎস কাজে দেয়। আর একটা জিনিসও পাওয়া যায়, সেটা হচ্ছে একটা ব্যাগ পাওয়া যায়, সেটা জল থাকে তার মধ্যে, হাইড্রেশন ব্যাগ বলে, মোটামুটি 1200-1500 টাকা দাম। ওটা একদম পিঠে নিয়ে আমরা রাইড করতে পারি এবং ওখান দিয়ে একটা নল বের করা আছে, সেটা আমি মুখ দিয়ে জল খেয়ে নিতে পারি। হ্যাঁ, মানে রানিং রাস্তায়, দরকার নেই, 10 মিনিট দাঁড়িয়ে রেস্টও হয়ে যাবে, আমার জল খাওয়াটাও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওইটাই ভালো। আমার ওই রাস্তায় যেতে যেতে যেই আমি জল খেতে যাব, আমার মাথাটা অন্যদিকে একটা কাজ করবে, ব্রেক করবে, তখন আরো সমস্যা। তার থেকে ভালো আমি প্রপার জল খাবো এবং গাড়ি চালালাম, হেলমেটটা খোলার সুযোগ পেলাম, অনেক ভালো, অনেক ভালো ওটাই। তাহলে মোটামুটি এই যে নতুন জেনারেশন যারা রাইড করতে আসছে, তাদের জন্য তোমার পক্ষ থেকে ঠিক কি কি রয়েছে, বার্তা রয়েছে? প্রথমত হেলমেট তো মাস্ট, হেলমেট একটা ভালো হেলমেট, ফুল ফেজের হেলমেট পরতেই হবে। আইএসআই, একদম আইএসআই মিনিমাম। এখন ডট সার্টিফাইড থেকে শুরু করে অনেকগুলো সার্টিফাইড আছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের রুলস অনুযায়ী আইএসআই থাকতেই হবে। এখন 500 টাকার হেলমেটে তো আইএসআই লিখে দিচ্ছে, সেগুলো ভালো হয় না। মিনিমাম 1500 থেকে 2000 টাকার হেলমেট খুব নিম্ন, কারণ একটা ব্র্যান্ডের ব্যাপার আছে, একটা কোয়ালিটির।
আমরা ব্র্যান্ডেড মানেই যে সবসময় কমা করে তারা কিন্তু তা নয়, তারা কোয়ালিটিটাও মেনটেন করে। আমি সবসময় যে LS2 হেলমেট পরবো এমন নয় যে 10,000 টাকা দামের হেলমেট পরতে হবে। আমি বিভিন্ন খুব কম দামেরও মোটামুটি 2-2,500 টাকার মধ্যে খুব ভালো হেলমেট পাওয়া যায়, আমি সেগুলো পরবো। এবং তার সাথেও যেটা দরকার জুতো এবং একটা গ্লাভস। আর এছাড়া তো বাইক চালানোর জন্য মেনলি আমাদের ড্রাইভিং লাইসেন্স পাস করার জন্য যেটা লাগে, অনেকেই সেই সময় সেটা মানে কিন্তু পরে ভুলে যায়, ফুলাতা জামা। এগুলো পরলে কি হয়, আমি যদি কোনো সময় বাই চান্স পড়ে যাই কিছুটা তো সাপোর্ট করবে অনেকটা। যে এখন আর একটা ট্রেন্ডিং চলছে, ছেলেমেয়েরা গাড়ি চালাচ্ছে হেডফোন কানে গুঁজে। এটা দুরকম বিষয় আছে। একটা হচ্ছে হেলমেটে আমাদের ব্লুটুথ সিস্টেম থাকছে, আর একটা সিস্টেম হয় ইন্টারকম বলে। সেই ইন্টারকমের মাধ্যমে আরও 10টা রাইডার বা 20টা রাইডার মোটামুটি 5 থেকে 10 কিলোমিটার রেডিয়েন্সের মধ্যে তারা কানেক্ট থাকতে পারে। একদিক দিয়ে ভালো, যতক্ষণ না ওতে কেউ গান শুনছে। রাস্তায় বেরিয়ে আমার ভালো লাগছে না, একটু গান শুনি, গান শুনতে শুনতে গাড়ি চালাই, কিশোর কুমারের গান, হ্যাঁ মেরে দিল মে আজ ক্যা যদি না শেষ হয় চালিয়ে দিলাম একবার, সেই পথ আর শেষ হবে না। তা ওইটা মানে বলতে গেলে সেই এখনকার ট্রেন্ডিং এর কথা বলছো তো, ট্রেন্ডিং এর একটা ট্রেন্ডিং আছে ছাপড়ি কথাটা। একদম ওই ছাপড়ি কথা বলতে গেলে কিন্তু এইসব চলেই আসবে, যেরকম ওই জোনাকি, হ্যাজার্ড লাইট, ফগ লাইট, ছাপড়ি থেকে যাবে। হ্যাঁ, তারা বাইক রাইড এলেও ছাপড়ি, একদম লাইফ স্টাইলও ছাপড়ি। রাইডার হতে গেলে তোমাকে আগে অনেক দায়িত্ব বুঝতে হবে। আমি রাস্তায় বেরোচ্ছি, আমি বাইক চালানোর জন্য শুধু না, মানুষদেরও হেল্প করা যায় যাতে। আমি এমনভাবে বাইক চালাচ্ছি কেউ আমাকে দেখতে পেলো না, আমি বেরিয়ে গেলাম, বা কেউ এসে আমাকে মেরে দিচ্ছে, সেটা করলে তো হবে না। কাউকে গিয়ে আমি মেরে দিচ্ছি, রাস্তায় যে কুকুর আছে সে আমার নামে হয়তো কেস করতে পারবে না, কিন্তু এমন কিছু পজিশন হয়ে যায় কুকুরকে আমরা বুঝেই মেরে দিই। আমার বাইক যেখানে 20-তে চালানো দরকার, আমি বোর্ড দেখে 20-তেই চালাবো, আমি 100-তে তুলে আমি ওই কুকুরটাকে মারবো না তো, না একদম নেই। কুকুর বিড়াল কারণ নেই, কোনো প্রাণীকে বুঝে মারার অধিকার নেই, একদম নেই। গরুর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে মানুষের, গরু এত বড় একটা জায়গা নিয়ে হাঁটছে, গরুরে দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি তারা কন্ট্রোল করতে পারে না। বলা তো হয় গরু রাজপথে রাজার মতন চলে। হ্যাঁ, গরু অ্যাক্সিডেন্ট হয় না সচরাচর। হ্যাঁ, এখন হচ্ছে মানে বিশেষ করে লরিতে ধাক্কা মারছে না, বাইক এসে ধাক্কা মারছে। গরু এত বড় একটা প্রাণী, ওকে যদি না দেখা যায় রাস্তায়, তার মানে সে বাইক কন্ট্রোল করতে জানে না। একদম ওই যে কথাটা আসলো ছাপড়ি, এদের জন্যেই প্রত্যেকটা জায়গায় তো কিছু এক্সেপশনাল লোকজন থাকে প্রত্যেকটা কমিউনিটিতে, তাদের মধ্যে এটাও একটা। মানে এই ছাপড়ির সংখ্যা কি বেড়েছে এখন? অনেক মানে প্রথমত ওরা হেলমেট মানে ওই লাল চুল বোঝে, মানে মাথায় হেলমেট নেই, চুলটা লাল আছে, কানে একটা দুল আছে, বডিতে কোনো জামা নেই, একটা টি শার্ট আছে তাও উড়ছে, মানে নিজের বডির থেকেও টি শার্টটা আরো বড়। আমরা একটু হেলদি যারা তারা ওভার সাইজ যেটা বলি, ওরা আরো ওভার সাইজ পরে আর কি। আর সব থেকে ভালো ওদের যে বিষয়টা সেটা হচ্ছে এক্সস্ট, পেছনে যে সাউন্ড, 100 সিসির বাইকে ওরা যা সাউন্ড বের করে দেবে, তোমার একটা 50 লাখ টাকার বাইকে ওই সাউন্ড বেরোবে না। ওদের যা গতি, আমাদের বনগাঁয় তো পরপর অ্যাক্সিডেন্ট হচ্ছে এইসব কারণে, পরপর। এবং রিসেন্ট মাসখানেক আগেও 3 জনা একটা বাইকে ছিল, স্পট 3 জনাই ডেড। এই সব কারণেই হচ্ছে। এবার এদের জন্যই না আমাদের পরিবার বলো বা অন্য কারোর পরিবার যারা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসে তারাও ভয় পায়। এদের জন্য মূলত আমাদের বেরোতে ভয় লাগে যে কখন এরা এসে মেরে দিল। একদম তাই। আমি যতটাই সতর্ক হই না কেন, এরা তো কিছুই করবে না, এরা না হেলমেট পরবে না জুতো পরবে, ওই একটা কোথার থেকে বাইক জোগাড় করেছে, তাও সে বাইক অন্য লেভেলের দেখতে, সে এমনভাবে বানিয়ে নিয়েছে রং চং করে, মানে ছাপড়ি কথাটা কে তুলেছে আমি জানি না মার্কেটে, তবে এই কথাটার সাথে এদের মিল ভালো মতো। যখন রাস্তায় বেরোই মানে দেখে মজাই লাগে মূলত। ওই জন্য এইসব অন্তত রাস্তায় বেরোলে এত কিছু মানছো ঠিক আছে, এই জিনিসটা একটু মেনো। যখন পাশ দিয়ে এরকম একটা সহৃদয় মানুষ বেরিয়ে যাচ্ছে, ছাপড়ি যাই বলি,
তাদের থেকে একটু দূরে, দরকার বলে সে বেরিয়ে যাক, আমি দাঁড়িয়ে থাকি, আগে চলে যাক, আমি পরে যাচ্ছি, নাহলে ও এসেই আমাকে মারবে। তো এইটা একটু মেনটেন করাটা খুব দরকার। যাক, তাহলে কিন্তু আমরা একটা জিনিস খুব একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করলাম। আসলে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু এই বাইক রাইডের মধ্যে যে এত আনন্দ বা এই যে বিভিন্ন বিষয়, একজন বাইক রাইডার মানেই গাড়ি চালানো শুধু নয়, তার মাথার উপর অনেকটা দায়িত্ব। নিজে যেমন সুস্থ থাকবেন, নিজের সিকিউরিটি, তার দ্বারা আরও অনেকগুলি মানুষ কিন্তু তার উপরে নির্ভরশীল। কারণ সে যেমন বাইকে আরেকজনকে যদি মারে গিয়ে ধাক্কা দেয়, তাহলে সে অসুস্থ হতে পারে, তার ক্ষতি হতে পারে, তার পরিবারের কথা তার ভাবতে হয়। এই সমস্ত ভেবে কিন্তু একজন বাইক রাইডার রাস্তায় নামে, সত্যিকারের বাইক রাইডার। যেটা সায়নের কথা ধরে বলি, ছাপড়ি নয়, ছাপড়ি আলাদা, বাইক রাইডার আলাদা। সব পেশাতেই আজকে ছাপড়িদের প্রাধান্য রয়েছে। লাল চুল, কানে দুল, বাবার পয়সায় বাইক কেনা, ফটোগ্রাফি, যে বিষয়টা নিয়ে আলোচনা হলো না ওর সাথে, আর একদিন হবে। ও স্ট্রিট ফটোগ্রাফার, খুব ভালো ফটোগ্রাফি করে ও। আর একদিন ফটোগ্রাফি নিয়ে ওর সাথে আলোচনা করব। সবটা আজকে তাই পুরোপুরি শেষ করতে পারছি না, এত অভিজ্ঞতা, এত আনন্দ এখানে। এই ফটোগ্রাফি লাইনেও কিন্তু ছাপড়িদের বাড়বাড়ন্ত। বাবার পয়সায় ভালো একটি ক্যামেরা কিনেছে, ফুল ফ্রেম ক্যামেরা, সঙ্গে ভালো একটি লেন্স, আর এই পাখির ছবি, এ ছবি আপনি ছবি তুলছেন। সত্যিকারের ফটোগ্রাফার যারা, এদের জ্বালায়, এই ছাপড়ি ফটোগ্রাফারদের জ্বালায় সত্যিকারের ফটোগ্রাফাররা কিন্তু ছবি তুলতে পারে না। ঠিক আছে, তো এরা থাকবে, ছিল, আছে, থাকবে। তো বলবো যে ছাপড়ি নয়, একজন বাইক রাইডার হতে গেলে অবশ্যই চর্চা করুন এবং পড়াশোনা করুন, তার কোনো বিকল্প নেই। নিজে দায়িত্ব নিতে শিখুন। নিজের দায়িত্ব, আপনার পরিবারের দায়িত্ব। আপনি বাইক নিয়ে বেরোলে আপনার পরিবার আপনার পেছনে তাকিয়ে থাকে। সেই সঙ্গে রাস্তায় একটিমাত্র অবলা প্রাণীকেও হত্যা করার অধিকার আপনার নেই, এটা মাথায় রাখুন। গাড়ির গতি সরকারি নিয়ম মেনে নিয়ন্ত্রণে রাখুন। তো আজ কিন্তু অনেক কথা হলো, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য আরও একটা দিন, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন। নমস্কার।